কিউরিও ফাইটের সানডে স্পেশাল একটা মারাত্মক ঘোষলি কল রেকর্ডিং এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে রশনি রয়েছে আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিং এ, এবং ঘটনাটা কিন্তু আজকে বেশ বড় লেন্দি ঘটনা। আমরা আজকে এমন একটি ঘটনা শুনবো যে ঘটনাটি এগ্রার ঘটনা। নববিবাহিত দম্পতি, কিন্তু বিয়ের পর মেয়েটি নিজের স্বামীকে নিজের কাছেই ঘেঁষতে দিত না। এরকম বহুদিন হওয়ার পর মাঝরাতে তার হাজবেন্ড, মেয়েটির হাজবেন্ড, একটা গোঙানোর শব্দ শুনতে পায়। সে পা টিপে টিপে পাশের ঘরের দিকে গিয়ে দেখে তার বউ সম্পূর্ণরূপে উলঙ্গ, নগ্ন অবস্থায় সে বিছানার মধ্যে শুয়ে রয়েছে। তার একটা পা নিচে, একটা পা ওপরে, এবং সে ক্রমাগত গোঙাচ্ছে। মনে হচ্ছে তার আশেপাশে কেউ রয়েছে, এবং এই ব্যাপারটা খুব একটা ন্যাচারাল নয়। একাধিক এন্টিটির উল্লেখ পাবেন আজকের এই ঘোষলি কল রেকর্ডিং, এবং শুনতে শুনতে যদি আজকে ভয় লেগে যায় তাহলে রাতে একা শোনার দুঃসাহসটা করবেন না। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিং শুনছেন কোথা থেকে সেটা কমেন্ট করে জানান। কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড হেল্প, এরকম কোনো কারণে আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 6290675195। নাম্বারটি যদি নোট করতে না পারেন, ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও আপনারা এই নাম্বারটি পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো রোশনি, কেমন আছো? হ্যালো। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে, তুমি আমাকে যেটা জানিয়েছো সেটা হচ্ছে তুমি এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছো হুম। যেটা এগ্রাতে ঘটেছে, এবং হ্যাঁ, খুব টেরিফিক এবং মারাত্মক একটা ঘটনা, রাইট? একদমই তাই। রোশনি, এই ঘটনাটা কবে ঘটেছিল, মানে স্টার্ট কবে থেকে হয়? স্টার্ট হয় ঘটনাটা 2020 থেকে, মানে লকডাউন শুরু যখন থেকে হয়, ঠিক তার আগে থেকে ঘটনাটা স্টার্ট হয়। ওকে ওকে ওকে, কি ঘটেছিল রোশনি? একদম শুরু থেকে আমি জানতে চাই তোমার থেকে কি হয়েছিল। আমি ঘটনাটি শুনেছিলাম আমার যে অডিও স্টোরি চ্যানেলের সাথে আমি যুক্ত ছিলাম, হুম তখন একজন আমার সাথে কানেক্ট করেছিল। হুম হুম, উনি তারপর থেকে আমার সাথে যেহেতু পরিচয় হয়ে গেছিল, মাঝে মাঝেই কথা হতো, উনি আমার সাথে এটা শেয়ার করেছিলেন। ওকে ওকে, হুম উনি থাকতেন পূর্ব মেদিনীপুরে এগরায়। হুম ওনার বাড়ির পাশেরই ঘটনা, ওনার পাশের বাড়িরই ঘটনা। হুম হুম ঘটনাটা হচ্ছে এরকম যে ওনার পাশের বাড়িতে আহ, তিনজন থাকতেন। একজন ভদ্রলোক থাকতেন, একজন ভদ্র মহিলা মানে ওনার স্ত্রী, আর একজন বয়স্ক মহিলা মানে ওনার মা থাকতেন। আচ্ছা, আমি ভদ্রলোকের নাম বলছি সুমিত, হুম হুম অ্যান্ড ভদ্র মহিলা যে ছিলেন ওনার স্ত্রী, তার নাম বলছি সুমি। ঠিক আছে? আচ্ছা, হুম তো ঘটনাটা হচ্ছে সুমিকে নিয়ে। হুম হুম ভদ্রলোক মানে সুমিত বাইরে কাজ করত, হুম হুম গোয়ার একটা হোটেলে ওয়েটার ছিলেন উনি। তো লকডাউনের আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। হুম হুম, ঘটনাটার সূত্রপাত কিন্তু সেখান থেকে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু ওনার মা ভীষণই অসুস্থ, আহ, ওনার মায়ের নাম দিচ্ছি আমি কমলা দেবী। কমলা দেবী ভীষণই অসুস্থ, একদম বলতে পারো শয্যাশায়ী, প্যারালাইজড। ঠিক আছে? কথা পর্যন্ত উনি বলতে পারতেন না, সমস্ত কিছু বিছানায়, হুম হুম মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুম সবকিছু বিছানায়। ঠিক আছে? ওনাকে ধরে তুলে দিয়ে, মানে কাউকে একটা লাগতো ওনাকে সবসময় ওনার সাথে আর কি, যে কোনো কাজের জন্য কেউ ওনার সাথে থাকলেই উনি কাজটা করতে পারতেন, একা কিছু পারতেন না করতে। তো বাড়িতে এসে সুমিত দেখে যে ওনার যে স্ত্রী আছে সুমি একটু চেঞ্জ হয়ে গেছে, মানে মাকে ঠিক করে দেখছে না, ঠিকঠাক করে কথা বলছে না। এমনকি ওনার হাজবেন্ড, নিজে হাজবেন্ডের সাথে সুমিতের সাথেও ঠিকঠাক করে কথা বলছে না, সব সময় একটা ঘরে যেন বন্ধ হয়ে আছে, একা একাই থাকছে, একা একাই কথা বলছে, মানে একটু অন্যরকম।
তো যেহেতু অনেক দিন পরে সুমিত ফিরেছিল, সেই কারণে সুমিত ভেবেছিল হয়তো একাকিত্বের জন্য কারোর সাথে কথা বলতে পারে না সেরকম ভাবে, সেই জন্য হয়তো একটা মেন্টালি প্রেশারে আছে। তো ও এর ব্যাপারে সেরকম ভাবে কোনো নজর দেয়নি। হুম হুম সুমিতের এই মানে যে নেগলিজেন্সিটাই পরে অনেকটা বড় কাল হয়ে গেছিল। হুম হুম সুমি ধীরে ধীরে ওর হাজবেন্ডের সাথে মানে সুমিতের সাথে ভীষণই মিসবিহেভ করতে থাকে। আহ, যখন অ্যাকচুয়ালি লকডাউনটা শুরু হয়, খবরে সব জায়গায় মানে লকডাউন পুরো জারি হয়ে যায়, যখন সমস্ত গাড়ি ঘোড়া যানবাহন বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায়, তখনই মেন ব্যাপারটা শুরু হয়। আচ্ছা সুমিতের কাজে যাওয়া বন্ধ হয়ে যায়, সুমিত দিনের পর দিন বাড়িতে থাকছে। মার্চ মাসের আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না করি, মার্চ মাসের 20 তারিখে লকডাউনটা শুরু হয়েছিল। ঠিক ওই 24 তারিখ থেকে সুমি বলতে থাকে, তাহলে কি তুমি আর কাজে যাবে না? তুমি কি ঘরেই থাকবে? তাহলে তুমি আর কাজে যাবে না, তুমি ঘরেই থাকবে, এরকম ছাড়া আচ্ছা ছাড়াই, কিছুক্ষণ ছাড়া ছাড়াই এই কথাটা রিপিটেডলি সুমিতকে ও বারবার বলতে থাকছে। সুমিত তো সুমিত ফার্স্টে বুঝতে পারিনি, ও ভেবেছিল হয়তো টাকা পয়সার জন্য এরকম বলছে, যে সংসার কিভাবে চলবে, সেই কারণে, যেহেতু ফ্যামিলিতে ও একাই আর্নিং মেম্বার, হুম হুম সেই জন্য হয়তো সংসারের জন্য চিন্তা করে এই ধরনের কথা বলছে। হুম সুমিত বারবার বোঝাতো ওকে যে দেখো আমি এখন কিভাবে যাব, সব কিছু তো বন্ধই হয়ে গেছে, দেখছি আমি কাছাকাছি যদি একটা কাজ পাওয়া যায়। তো ওর স্ত্রী সুমি বলে ঠিক আছে, দেখো দেখো কোথায় কাজ পাওয়া যায় দেখো, আর এরকম কাজ দেখবে যেন সেখানে থেকে তোমাকে কাজ করতে হয়, তুমি বাড়িতে আসবে না। এই কথাটা শুনে সুমিতের ফার্স্ট খটকাটা লাগে, স্বাভাবিক যে হ্যাঁ, মানে একজন স্ত্রী তার হাজবেন্ডকে বলছে তুমি বাড়ি আসবে না, তুমি এমন একটা কাজ করো যেখানে থেকে কাজ করতে হয়। তো ওকে আহ, সুমিত কিছু গুরুত্ব দেয় না, ও হয়তো ভাবে যে রেগে আছে বা কিছু, এতদিন পরে বাড়িতে এসেছে। তখন সুমিত সুমিকে বোঝায় যে দেখো আমার মা তো অসুস্থ, তুমি এরকম করো না, তোমার কি হয়েছে বলো, কি অভাব আছে, আমি তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করছি। হুম তখন সুমিত নর্মালি কথাটা বলে, ওনার স্ত্রী সুমিও কথাটা নর্মাল ভাবেই বলে যে না, আমি রাগ করিনি, বিশ্বাস করো আমার কিছু হয়নি, ব্যাস আমার না একা থাকতে ইচ্ছে করছে, আমি পুরো বাড়িতে একা থাকবো, তোমার মাকেও তোমার বোনের বাড়ি পাঠিয়ে দাও, তুমিও কাজের সূত্রে অন্য কোথাও চলে যাও, আমি এই বাড়িতে একা থাকবো। আচ্ছা তখন সুমিত বলে যে আহ, এটা তুমি কি বলছো, আমার অসুস্থ মাকে আমি আমার বোনের বাড়ি পাঠিয়ে দেবো? বোনের শ্বশুর বাড়িতে অতগুলো লোক, বোন সেই নিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে, বোনের দুটো বাচ্চা, আমি আবার আমার মাকে বোনের বাড়ি পাঠিয়ে দেবো? বোনের শাশুড়ি কি বলবে? স্বাভাবিক, যেরকম আর কি হয়। আর আমার বোনের বড় তো সেরকম কাজ করে না যে হাজার হাজার টাকা মাইনে পাচ্ছে বা কিছু। তখন সুমির বলে, মানে ওনার স্ত্রী বলে যে না, আমি কিছু জানি না, আমি বাড়িতে একা থাকতে চাই, আমি কিন্তু জানায় তাই করে দেবো, আমি কিন্তু আত্মহত্যা করে নেবো আমাকে যদি তুমি একা না থাকতে দাও। এই ধরনের থ্রেট দিতে থাকে, দিনের পর দিন এটা বাড়তে থাকে। আর মানে সুমিতকে অতিষ্ঠ করে দেয় যে তুমি কবে কাজে যাবে, তুমি কবে কাজে যাবে, এরকম করে। মানে ওই ভরা লকডাউনের মধ্যে একদম একদম ভরা লকডাউন, তখন ওই মে মাস কি হবে, ওই গরমের সময়, মে জুন এরকম করে হবে, যখন ভরা একদম লকডাউন চলছে কন্টিনিউ, তার হুম হুম মধ্যে সুমি কিন্তু ওর হাজবেন্ডকে সুমিতকে ভীষণ প্রেশার করতে থাকে যে তুমি কবে কাজে যাবে, তুমি কবে কাজে যাবে। ঠিক আছে, তো সুমিতের এটা একটু ডাউট হয়। তো দিনের পর দিন এটা বাড়তে থাকে। এই আচ্ছা উম, এই অসুবিধাটা বা এই বিহেভিয়ারটা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে সুমিত কিনা ওর স্ত্রী সুমির সাথে রাত্রেবেলা এক ঘরে শুতে পারতো না। ঠিক আছে, আচ্ছা প্রচন্ড একটা বাজে বিহেভ করতো, প্রচন্ড মিসবিহেভ করতো, যে আমি তোমার সাথে থাকবো না। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা অ্যাকচুয়ালি নর্মাল একদম, ঠিক আছে, কোনো পাশাপাশি শোয়া,
বা কোনো ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হুম হুম। একদম পছন্দ করতো না সুমি। একদম না, মানে একদমই টলারেট করতো না। ঠিক আছে, রীতিমতো সুমিতের গায়ে, মানে ওর হাজবেন্ডের গায়ে ও হাত তুলতো। ঠিক আছে, মানে এরকম ফিজিক্যাল অ্যাটাচমেন্ট করতে গেলে? হ্যাঁ হ্যাঁ, হয়তো কোনো কিছুই হচ্ছে না, বাস শুতে যাচ্ছে পাশে, ঠিক আছে, না তুমি এখানে শোবে না, তোমাকে সাহস কে দিয়েছে এখানে শোবার, হুম আমি হুম। তোমার সাথে এক বিছানায় শোবো না, আমি তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না, এরকম। নয় তুমি মেঝেতে শোবে, আর নয় তুমি তোমার মায়ের ঘরে গিয়ে শো। ঠিক আছে, আমি ওদের বাড়ির স্ট্রাকচারটা একটু বলে দিই। ফার্স্টে হচ্ছে মেন রোড, মানে নর্মালি আর কি কাঁচা রাস্তা, যেহেতু প্রত্যন্ত গ্রাম ওই সাইডটা। কাঁচা রাস্তার পরে ওদের মেন গেট, মেন গেটের পরে একটা বিশাল বড় উঠোন। ঠিক আছে, উঠোনে বিভিন্ন ধরনের গাছ, বাগান টাইপের আছে। তারপরে হচ্ছে একটা দালান, মানে সিঁড়ি দিয়ে উঠে দালান, দালানের ডান দিকে রান্নাঘর, ওয়াশরুম, পরপর দুটোই আছে। তারপরে ওদের ঘরে ঢুকতে হয়। ঠিক আছে, ওদের ভেতরে হচ্ছে দুটো ঘর, একটা ওই বয়স্ক মহিলার ঘর, একটা ওদের ঘর। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই যখন ওনার স্ত্রী সুমি কিছুতেই এরকম শুতে দিচ্ছে না বা এই ধরনের মিসবিহেভ করছে, তখন সুমিত কি করলো, বাধ্য হয়ে ওনার মায়ের কাছে গিয়ে শুতো। রাতে? হ্যাঁ, রাতে। সারাদিন বাইরেই আর কি বন্ধুদের সাথে আড্ডা মারা বা গল্প টল্প করে কাটিয়ে দিত, ঘরে থাকতেই পারতো না, এতটাই ঝামেলা চলতো সবসময়। তাও ওই লকডাউনের মধ্যে? একদম লকডাউনের মধ্যে। কাছাকাছি একটা মন্দির ছিল, ওই মন্দিরে গিয়ে আড্ডা মারতো বন্ধুদের সাথে নর্মালি, তারপরে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতো, মানে পুরো বলতে গেলে শুধুমাত্র দুপুরবেলায় খাওয়ার সময় বাড়ি আসতো, ব্যাস, তারপরে আবার বাইরে, আবার রাতে খাবার সময় শোয়ার সময় বাড়ি আসতো, এরকম। ওকে। এতটাই মানে কি বলবো, বাড়িতে ঝামেলা চলতো, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল অ্যাটমসফিয়ারটা। যখন ওই রাত্রেবেলায় শুতো মায়ের কাছে, তখন মা শুনতে পেত ওই সুমির ঘর থেকে কিছু যেন গোঙানির আওয়াজ আসছে। ঠিক আছে, তখন ফার্স্ট মানে প্রথম প্রথম সুমিত ভেবেছিল যে এটা হয়তো ওর মনের ভুল, সুমি তো একাই আছে, কি এরকম আওয়াজ আসতে পারে, ইগনোর করে গেছিল। বাট দিনকে দিন এটা বাড়তে থাকে। ফার্স্টে একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যেত, 10 মিনিট 15 মিনিট, তারপরে এটা যখন বাড়ছে তখন মনে হচ্ছে যেন পুরো, যখন থেকে ও দরজা বন্ধ করছে তখন থেকে ভোর অবধি এই জিনিসটা চলছে, এই আওয়াজটা পাওয়া যাচ্ছে, মানে সারা রাত ধরে। আচ্ছা। একদিন প্রচন্ড আওয়াজ হচ্ছে, প্রচন্ড মানে প্রচন্ডই আওয়াজ হচ্ছে, সেদিনকারে সুমিত আর ওর মায়ের ঘরে শুতে পারেনি, মানে ঘুম আসছে না কিছুতেই। ওর মনে ওই কিউরিয়াসিটিটা হয়েই যাচ্ছে যে এটা কিসের আওয়াজ হয়, এটা কিসের আওয়াজ হয়, আমাকে জানতেই হবে। ও এক প্রকার জেদ করে সেদিন রাতে ঘরের দরজা আর কি খোলার চেষ্টা করে, দেখে ভেতর থেকে লকড দরজাটা। আচ্ছা, দালানের পাশে, মানে দরজার ঠিক পাশে দালানের দিকে একটা জানালা আছে। এবার অনেক আচ্ছা। সময় দেখবে মানে গ্রামের দিকের বাড়ির জানালাগুলো কাঠের তো হয়, প্লাস কাঠ যখন অনেক পুরনো হয়ে যায়, ঘুণ ধরে না, ছোট হুম ছোট হুম হুম ফুটো হুম হয়ে যায়। হুম হুম। ঠিক আছে, ওরকম ফুটো হয়ে গেছিল। ও দেখছে যে জানলাও বন্ধ, ও বাধ্য হয়ে, মানে ওর এতটাই জানার ইচ্ছা ওর প্রবল হয়ে গেছিল, ওই ফুটো থেকে, ঘুণ ধরা যে ফুটো থেকে ও দেখছে যে, মানে দেখার চেষ্টা করছে যে ঘরের ভেতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখতে পাচ্ছে ওর স্ত্রী পুরোপুরি নির্বস্ত্র হয়ে খাটের উপরে শুয়ে আছে, মানে ওরকম, মানে নেকেড অবস্থাতে? একদম নেকেট অবস্থাতে, আচ্ছা। গায়ের একটা সুতো পর্যন্ত নেই। ঠিক আছে, হুম হুম। পুরো শুয়ে আছে, আর খুব অদ্ভুত ভাবে শুয়ে আছে। শোয়ার ধরনটা হচ্ছে ওর পা, একটা পা খাটে, একটা পা মেঝেতে, আর পুরো বডিটা, মানে পুরো শরীরটা, উপরের শরীরটা বিছানায়, মেঝের দিকে ও পা করে শুয়ে আছে। আমি বোঝাতে পারলাম? বুঝতে পারছি। ঠিক আছে, একটা পা ও হাঁটুটা মুড়ে খাটের ওপরে রেখে আছে, হুম। একটা পা মেঝেতে ঝুলছে,
আর ওপরের পুরো শরীরটা বিছানায়, চুলটা পুরো ফুল নেকেড। ফুল নেকেড, ফুল চুলটা পুরো খোলা, উস্কো খুস্কো হয়ে আছে আর ভীষণ হাঁপাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দেখে বোঝা যাচ্ছে ও কারোর সাথে একটা ফিজিক্যালি রিলেশনে অ্যাটাচ ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন যেটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ওটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, অবাক হয়ে যায়। মানে ওর নিজের সুমিতের আর কি, সুমির এই অবস্থা দেখে মানে ভীষণ টেনসড হয়ে যায় যে অ্যাকচুয়ালি এটা হচ্ছেটা কি। তার মানে প্রত্যেক রাতে এটাই হয়, এই যে আওয়াজটা যে পায়, গোঙানির আওয়াজ বা এই ধরনের আওয়াজ, তার মানে এই ধরনের জিনিসপত্রগুলোই হয় প্রত্যেক দিন রাতে। বাট এটা হচ্ছেটা কি করে, কিসের জন্য হচ্ছে? হুম। ওর নিজের হাজবেন্ডকে তো ওর নিজের কাছে ঘেঁষতে দিচ্ছে না, সামান্য একই বিছানায় শুচ্ছে না, তাহলে এটা হচ্ছে কেন বা কিসের জন্য হচ্ছে? আমাকে সুমির সাথে কথা বলতে হবে, এটা ও ভেবে নেয়। পরের দিন সকাল হয়, সকালে উঠে টিফিন করে সুমি তখন রান্না করছে। সুমিত পেছন থেকে মানে রান্নাঘরে ঢুকে বলে, সুমি তোমার সাথে আমার কিছু কথা আছে। মানে তখন সুমি রান্না করছিল? হ্যাঁ, ও স্ত্রী রান্না করছে আর সুমিতকে খাবার দাবার দিয়েছে, মানে দুপুরে রান্না করছে আর কি। সুমিত সকালের টিফিনটা করে রান্নাঘরে গেছে, গিয়ে সুমিকে বলছে, সুমি আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি ফ্রি হয়ে একবার আমাদের ঘরে আসো তো। তখন সুমি বলে যে ঠিক আছে, তখন নর্মাল ছিল একদম। সুমি বলে ঠিক আছে আমি যাচ্ছি। বলে কিছুক্ষণ পরে ও জাস্ট চুলটা খোপা করতে করতে, যেরকম মেয়েরা হাত খোপা করে সেরকম হাত খোপা করতে করতে ঘরে ঢুকছে। অ্যান্ড ওর আঁচলটা কোমরে গোজা, মানে যেরকম আর কি মেয়েরা কোমরে আঁচল গুজে কাজ করে না সেরকম। ও পরিষ্কার দেখতে পাচ্ছে সুমির পেটে কোমরের ঠিক ওপরে আঁচড়ের দাগ, নখের আঁচড়ের দাগ। মানে কেউ যেন মানে খুব চেপে কোমরটা ধরলে যেরকম হয় না, কালশিটে পড়ে একটা নখ বসে যায়, এরকম আঁচড়ের দাগ। তো সুমিত কিছু বলে না সুমিকে, বলে যে আমি কালকে একটা জিনিস দেখলাম, তোমার কি কোনো কিছু অসুবিধা হচ্ছে? তো সুমি একদম নর্মাল বলে, অসুবিধা? কি অসুবিধা? কিছু তো অসুবিধা নয়, তুমি কিসের অসুবিধার কথা বলছো? সুমিত বলে, না আমার না মনে হচ্ছে কেমন যেন তোমার কিছু একটা হয়েছে, তুমি কি রাতে কাউকে ডাকো ঘরে? সুমি না পুরো ভূত দেখার মতো চমকে ওঠে, যে কি বলছো তুমি, রাতে আমি ঘরে ডাকি মানে? তুমি কি আমাকে সন্দেহ করছো? ঠিক আছে, তখন মানে যেরকম আর কি একটা নর্মাল মেয়েকে যেরকম জিজ্ঞেস করি যে তুমি কি রাতে কাউকে ডাকো, একটা মেয়ে যেরকম ভাবে রিয়াক্ট করবে, সুমিও ঠিক নর্মালি সেরকম রিয়াক্ট করছে। সুমিত বলে যে না তুমি রাগ করো না, বসো বসো আমি বলছি, মানে উঠে দাঁড়িয়ে পড়েছিল, এতটাই রিয়াক্ট করেছে। বসো বসো আমি বলছি। তো পাশে বসিয়েছে, দিয়ে ভালো মতো ওর মানে আর কি একটু কাছে আসার চেষ্টা করছে, কিছু বলছে না। সুমি বলছে, না তুমি আগে বলো তুমি কেন এই কথাটা বললে, তুমি কি আমাকে সন্দেহ করছো? তখন বলছে যে না না আমি তোমাকে সন্দেহ করছি না, বাট তোমার ঘর থেকে না কাল রাতে আমি একটা খুব বিশ্রী রকমের আওয়াজ পেয়েছি, আর আমি একটা জিনিস দেখেওছি। বলছে কি দেখেছো তুমি? আমি বলছি, তখন সুমিত বলছে যে আমি এরকম দেখেছি তুমি একদম নেকেট হয়ে শুয়েছিলে, নির্বস্ত্র হয়ে, তোমার গায়ে একটা সুতো পর্যন্ত ছিল না। বলছে তুমি কি পাগল হয়ে গেছো? সুমি বলছে সুমিতকে, বলছে তুমি কি পাগল হয়ে গেছো? আমি কালকে রাতে 10টার সময় শুয়েছি, আজকে উঠেছি 6টার সময়, তার মাঝখানে না আমার ঘুম ভেঙেছে না কিছু। তুমি কাকে দেখেছো? তুমি কি আওয়াজ শুনেছো? আমি এরকম কিছুই করিনি, কিছু জানিই না। সুমিত ওর কথাটা বিশ্বাস করে না, অ্যাজ ইউজুয়াল ভেবে নেয় যে ও মিথ্যে কথা বলছে। ঠিক আছে, ওকে। এবার বলে ঠিক আছে তুমি যাও, তোমার কাজে তুমি যাও, বুঝে গেছি আমি। বলো, নেক্সট ডে ও এবারে গোঙানির আওয়াজ তো পাচ্ছেই, মানে নেক্সট ডে রাত্রেবেলা, ওই দিন রাত্রেবেলা ও গোঙানির আওয়াজ তো পাচ্ছেই সুমিত, সাথে সাথে ও কারোর একটা কথা বলার, ফিসফিসিয়ে কথা বলার একটা আওয়াজও পাচ্ছে। মানে একবার করে ওই আওয়াজটা হচ্ছে, গোঙানির আওয়াজটা হচ্ছে,
তারপরেই থেমে যাচ্ছে আওয়াজটা, দিয়ে কেউ যেন কথা বলছে ফিসফিস করে, আবার হচ্ছে আওয়াজটা, দিয়ে থেমে যাচ্ছে, কথা বলছে, এরকম। তখন সুমিত ভেবে নেয় যে না, এবার ওকে দেখতেই হবে যে কে আছে, কথা বলছে মানে কেউ নিশ্চয়ই আছে। আচ্ছা, কথা বলছে মানে ও কিন্তু শুধু সুমির সুমির গলার আওয়াজটাই পাচ্ছিল, আর কারোর গলার আওয়াজ পাচ্ছে না। ঠিক আছে, ওকে। ও সেম ভাবে জানলার কাছে এসে ওই ঘুণ ধরা ফুটো দিয়ে দেখতে থাকে যে অ্যাকচুয়ালি কার সাথে কথা বলছে বা কি হচ্ছে। ও দেখে এবারে সুমি ওই পুরো সেম নেকেড অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। ঠিক আছে, ওর আচ্ছা। ডান দিকটা হচ্ছে দরজার দিকে, হুম হুম মুখটা দেওয়ালের দিকে, হুম অ্যান্ড ও ওই দুটো হাঁটু মুড়ে শুয়ে আছে। আর ও মানে মাঝে মাঝে ওরকম গোঙাচ্ছে, তারপরে বলছে দাঁড়াও দাঁড়াও, তারপরে পুরো কথাটা শেষ করতে দাও, কি বলছে শোনো, এরকম এরকম করে বলছে। মানে সুমি সকালবেলায় সুমিকে যে যে কথাগুলো বলেছিল, যে কি হয়েছে, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, তুমি কি কাউকে ডাকছো, ঘরে ডাকছো, কেউ কি তোমার ঘরে আসছে, ও সমস্ত কথা ওই হাওয়ার মধ্যে একা একাই বকছে, কথাগুলো আওড়াচ্ছে। বলছে আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে কথাটা শেষ করতে দাও, জানো আমাকে এরম বলছে আমি নাকি কাকে ঘরে ডাকি রাত্রেবেলায়। সাহস কত, আমাকে জিজ্ঞেস করছে, লজ্জা করে না, বলো লজ্জা করে না, এরকম ভাবে সুমি কিন্তু জিনিসগুলো বলে যাচ্ছে। কাউকে দেখা যাচ্ছে না, বাট ওরকম ও একা একাই বকে যাচ্ছে, আর ওরকম মাঝে মাঝে গোঙাচ্ছে। বলছে উফ, আমার কথাটা শেষ করতে দেবে, তুমি শুনবে আমার কথাটা, তারপর যা ইচ্ছা করো, এরকম বলছে। সুমিত রীতিমতো রাগে ফেটে পড়ে, ভীষণ জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। ঠিক আছে, তখন আর ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, দরজা ধাক্কাচ্ছে, কিছুতেই দরজা খুলছে না। অ্যান্ড রীতিমতো ও শুনতে পাচ্ছে সুমি কাউকে বলছে যাও যাও যাও, তুমি এখন যাও, তুমি এখন যাও, তুমি এখন যাও এখান থেকে, যাও, ও ডাকছে, ও এসে গেছে, তুমি যাও না, মানে এরকম খুব এক্সাইটেড হয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। ঠিক আছে, সুমি কিন্তু কন্টিনিউয়াসলি এটা বলে যাচ্ছে যাও যাও যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, ও এসে গেছে, আবার পরে, আবার পরে, পরে বলবো, পরে বলবো, এরকম। কিছুতেই দরজা খোলে না। ঠিক আছে, সুমিতের খুব ভালো মনে আছে, ও দরজাটা ধাক্কাচ্ছিল টোটাল 5 বার। 5 বার দরজা ধাক্কাতে যেরকম যতটা সময় লাগে, ঠিক ততটা সময় পরে ও সাথে সাথে আবার ওই জানলা থেকে দেখার চেষ্টা করে যে ও উঠছে না কিছু করছে, জামা টামা পরছে কিনা। ও দেখে শাড়ি পরে, ঠিক আছে, যেরকম নর্মালি ও সারাদিন থাকে, শাড়ি পরে, চুল গুটিয়ে একদম পরিপাটি হয়ে, গায়ে চাদর দিয়ে রীতিমতো ঘুমাচ্ছে। সুমি ঘুমাচ্ছে মানে অঘোরে ঘুমাচ্ছে। ঠিক আছে, রীতিমতো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, এরকম। আর দরজার দিকেই ওর মুখ করা, মানে এমন নয় যে অন্য দিকে মুখ করে আছে বা কিছু, পুরো অঘোরে ঘুমাচ্ছে। সুমিত বলে যে না, এর একটা হেস্তনেস্ত কিছু করতেই হবে। পরের দিন সকালবেলায় বলে আমি তোমার সাথে থাকবো না। সুমিত আর কি প্রচন্ড রেগে গিয়ে বলে যে আমি তোমার সাথে থাকবো না, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি একা একা বকছো রাত্রেবেলায়, মানে এরকম নির্বস্ত্র হয়ে ঘরে শুয়ে আছো, কি হচ্ছেটা কি তোমার, তোমার কি অসুবিধা হচ্ছে, তুমি আমাকে বলো, আমি তোমার স্বামী, তুমি আমার সাথে শেয়ার না করে তুমি কার সাথে শেয়ার করছো, আর আমি তোমার সাথে যে পার্সোনালি কথাগুলো বলছি, ডিসকাস করছি, তুমি সেগুলো কার সাথে একা একা বকে বকে কথা বলছো, এগুলো আমি একদমই সহ্য করবো না। তখন এবার সুমি রীতিমতো কেঁদে ফেলে। ঠিক আছে, ভীষণ ভয় পেয়েছে, কাঁদতে কাঁদতে বলে যে তুমি আমাকে ভুল বুঝছো, আমি এরকম কিছু করিনি, আমি এরকম কারোর সাথে কথা বলি না, আমার মাঝরাতে ঘুম ভাঙে না। ঠিক আছে, আমি যে তুমি যে বেরিয়ে যাও আমার ঘর থেকে, ওই যে আমি শুই, তারপরে সকালবেলায় ঘুম ভাঙে, আমি মাঝখানে উঠি না, এরকম কথাগুলো বলে যাচ্ছে। সুমিত তো একটা কথাও বিশ্বাস করছে না, কারণ ওর নিজের চোখে দেখেছে জিনিসগুলো, না কি করে দেখুন, বিশ্বাস করবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, মানে এতটা উইয়ার্ড জিনিস ও দেখেছে নিজের চোখে, কিছুতেই বিশ্বাস করতে পারছে না। বলছে না, আমি তোমার সাথে থাকবো না। একটা মুমেন্ট, সেই মুমেন্টে
মানে পুরো পাল্টে যায় সুমির বিহেভিয়ার। ও বলছে এতক্ষণ তো কাঁদছিল, ঠিক আছে, সাথে সাথে বলছে ও তুই থাকবি না, ঠিক আছে, অনেকদিন ধরেই তো তোকে বলছি চলে যাওয়ার জন্য, যাচ্ছিস না কেন, যা না, বেরো এখান থেকে, বেরো, চল বেরো, এরকম এরকম বিহেভ করছে ওর সাথে। এবার সুমিত তো রীতিমতো চমকে গেছে যে কি হলো তোমার, হঠাৎ করে তুমি এরকম কথা কেন বলছো। সুমি মানে যে সুমি আর কি ওয়াইফ বলছে, না আমি তো তোকে অনেকদিন ধরে বলছিলাম, তুই তো গাড়ি করছে, ঠিক আছে, আমি তো তোকে অনেকদিন ধরে বলছিলাম আমি তোর সাথে থাকতে পারছি না, তুই কেন আছিস, যা না, তুই যা, চলে যা, তুই কাজ করতে যা, তুই শ্মশানে যা, তুই ভাগাড়ে যা, মানে রীতিমতো খিস্তি গালাগালি দিচ্ছে, ঠিক আছে, তুই ভাগাড়ে যা, আমার দেখার দরকার নেই, আমি তোকে দেখতেও যাবো না, খুঁজতেও যাবো না, তোর কোনো ব্যাপারে আমি থাকবো না, তুই আমার কোনো ব্যাপারে ঢুকবি না, আমি কি করছি না করছি, কার সাথে থাকছি ঘরে, কার সাথে কথা বলছি, তুই আমার আমার কোনো ব্যাপারে থাকবি না, তুই তোর ওকে। ওই বুড়িকে তোর বোনের বাড়ি পাঠা, আমি একা থাকবো, তুই বেরো, ঘর থেকে বেরো, এরকম ভাব। প্রচন্ড কষ্ট পায় এটা সুমিত। অ্যাপ্রক্স কটা বাজে? তখন বাজে হচ্ছে দুপুরে ওই 12:30 একটা। আর যখন ও জিনিসগুলো শুনতো, ওরকম উইয়ার্ড জিনিসগুলো দেখতো, তখন ওটা হচ্ছে রাতে। রাতে ওই হুম। ঠিক 12টা থেকে জিনিসটা শুরু হতো, 12টা থেকে ওই আওয়াজটা শুরু হতো, গোঙানির আওয়াজটা। আর চলতো হচ্ছে ভোর 3:30 অবধি, 3:30 পৌনে 4টেই, ততক্ষণ অবধি চলতো। যখন একদম প্রথম প্রথমে শুনতো তখন ওই 1টা থেকে 1:10-15, বা কখনো 2টো থেকে 2:30, ঠিক আছে, 10-15 মিনিট শুনতো, আবার বন্ধ হয়ে যেত, আর শুনতে পেতো না। বাট যখন জিনিসটা বাড়ছিল তখন কিন্তু ওই পুরো সারা রাত ধরে শুনতো, ঠিক আছে, নয় গোঙানির আওয়াজ, নয় ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ, এই ধরনের জিনিসগুলো কিন্তু চলতেই থাকতো। মানে যখন এবারে এই ধরনের এই বিহেভিয়ারটা সুমিত পেলো সুমিত থেকে, ওই সেকেন্ড বার ওর সাথে কথা বলতে গিয়ে দিনের বেলায়, তখন আরো নিজেকে মানে আর কি ধরে রাখতে পারলো না, ভীষণ কষ্ট পেল, ও হুম, বাড়ি হুম। থেকে বেরিয়ে গেল। ইভেন সেদিন রাতে আরো বাড়িতেও ফেরেনি, আচ্ছা। সেদিন রাতে বাড়িতে ফেরেনি, বাইরেই ছিল, না খেতে এসেছে না শুতে এসেছে, ঠিক আছে। আর তো ওই যে সুমিতের মা, উনি বয়স্ক হলেও একটা কি বলতো, একটা এক্সপিরিয়েন্স বা একটা ফিলিংস তো ওনার কাজ করছে, ঠিক আছে, উনি বুঝতে পারছিলেন যে ওনার ছেলে বাড়িতে নেই, প্লাস ওনার বাড়িতে অন্য কেউ একটা এসছে, ঠিক আছে, অন্য কেউ এসেছে বা অন্য কারোর একটা প্রেজেন্স উনি অনুভব করতে পারছিলেন। উনি আচ্ছা। দেখছেন ওনার বৌমা কথা বলছে, বলছে হ্যাঁ ভেতরে আসো আসো, আহ, আমি আনছি তোমার জন্য জল আনছি, তুমি ঘরে বসো আমি আনছি, এরম ভাবে কথা বলছে, মানে একজন গেস্ট এলে যেরম ভাবে আর কি তার আপ্যায়ন করে মানুষ, সেরকম, ঠিক আছে। তো মানে উনি রীতিমতো নিজের চোখে দেখছেন ওনার বউ হাসছেন, এসে কথা, এসে এসে কথা বলছে, ওনার বৌমা আর কি। তো যেহেতু উনি কথা বলতে পারেন না, সেই কারণে কিছু বলতেও পারেননি, ওনার বৌমাকে কিছু জিজ্ঞাসাও করতে পারেননি যে কে এসেছে, তুমি কার সাথে কথা বলছো বা কিছু, কিছু না, জাস্ট উনি দেখে গেছেন। মাঝে মাঝে ডাকার চেষ্টা করেছেন, ওনার যে বৌমা সুমি জাস্ট পাত্তা দেয়নি, জাস্ট তাকানো নেই ওনার ঘরের দিকে, ঠিক আছে, ইগনোর করে ওরা ওর নিজের কাজে ও নিজে মত্ত হয়ে আছে। ওনার একবার ওয়াশরুম যাওয়ার প্রয়োজনও হয়, মানে যে আর কি বয়স্ক মহিলা আছে কমলা দেবী, পারেন না ডাকতে, রীতিমতো বিছানাই সবকিছু আর কি, পুরো বেডটা আর কি নোংরা হয়ে যায়। তো পরের দিন সকালবেলায় আহ সুমি বাড়িতে ফেরে, মানে সুমির হাজবেন্ড বাড়িতে ফেরে, ওই তখন বাজে হচ্ছে 10:30-11টা, সকাল 10:30-11টার দিকে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে প্রথমেই মায়ের ঘরে গিয়ে দেখে ওরকম বিছনাপত্র নোংরা হয়ে আছে। আর যে বয়স্ক মহিলার কথা বললাম, উনি নার্ভের প্রবলেম ছিল, তো তো নার্ভের কড়া কড়া ওষুধ খেতেন। আর নার্ভের ওষুধ খেলে যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড ঘুম পায়, ঠিক আছে? তো উনি ঘুমের ওষুধও খেতেন, তো সেই কারণে আর কি ওই সকাল 12টা অবধি ওনার ঘুম ভাঙতো না। রাত্রিবেলার ওষুধ খেয়ে যে শুতো 10:30টার সময়, সকাল 12টা অবধি ঘুম ভাঙতো না। ওনাকে ডেকে বসে খাইয়ে দিতে হতো, স্নান করাতে হতো, ঠিক আছে, ঘুম হুম। আর কি ভাঙাতে হতো কাউকে, আচ্ছা। কারণ
কারণ ডাক্তার বলেছিলেন যে উনি যদি এতক্ষণ ধরে ঘুমাবেন তো অবশ্যই ঠিক আছে, ঘুমটা ওনার প্রয়োজন, বাট ওনাকে ডেকে বসে খাওয়াতে হবে। যদি এতক্ষণ না খেয়ে থাকেন তাহলে কিন্তু আরো ডিটোরিয়েট করবেন। তো বাড়িতে এসে দেখছে 10:30-11টা তখন বাজে, এসে দেখছে ওর মা ঘুমাচ্ছে, হুম ঠিক হুম। আছে, কমলা দেবী ঘুমাচ্ছে এবং ওনার পুরো বিছনাটা ওরকম নোংরা হয়ে আছে। আচ্ছা আচ্ছা। বাড়িতে এসে প্রচন্ড রেগে যায় ওই অবস্থা দেখে, হুম হুম। সুমির ওপরে প্রচন্ড চিৎকার করেন, যেটা তুমি, তোমার কি হয়েছেটা কি, তোমার কি চাও, চাও বলো তো, কি চাও তুমি, আমার মাকে তুমি কি মেরে ফেলতে চাও, হুম। কি অবস্থা দেখেছো তুমি? তখন সুমি বলে কি হয়েছে, তখন বলছে আমার মাকে তুমি ঘুম থেকে ডাকোনি, খাওয়াওনি, ভালো কথা, তুমি বিছনার চাদরটা তো পরিষ্কার করে দিতে পারতে, মাকে নামিয়ে বিছনাটা তো পরিষ্কার করে দিতে পারতে, তুমি দেখেছো বিছনার অবস্থাটা? বলছে আমি তো সব পরিষ্কার করে দিয়েছি, তাহলে কি এখন আবার নোংরা হয়েছে? বলছে না, কাল রাত থেকেই নোংরা হয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, এটা রিসেন্টলি কিছু নোংরা না। আর মাকে তুমি রাখোনি কেন? মা তো হুম হুম। ঘুমাচ্ছে এখনো। তুমি খাওয়াওনি মাকে, ওষুধগুলোও খাওয়াওনি, সকাল থেকে একটা ওষুধ পড়েনি মায়ের পেটে, খাবারও না, একদানা খাবারও খাওয়াওনি। প্রচন্ড রাগারাগি করে। তখন সুমি রান্নাঘরে রান্না করছিল, ও রান্নাঘরে গিয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি করে। তখন সুমি বলে ঠিক আছে চলো তো দেখি, আমি বলছি আমি খাইয়েছি, আমি বলছি আমি ওনার পরিষ্কার করেছি জামা কাপড় বিছানা সবকিছু, স্নান টান করিয়ে দিয়ে আমি এলাম, তুমি বলছো আমি কিছু করিনি, চলো চলো। তো মোটামুটি 10 মিনিট ওদের মধ্যে ওরকম তর্কাতর্কি চলেছে। তারপরে গিয়ে সুমি বলছে চলো আমি তোমাকে দেখাচ্ছি, গিয়ে কমলা দেবীর ঘরেতে গেছে, গিয়ে দেখছে সুমিত পুরো বিছানা পরিষ্কার, ওর মা স্নান টান করে চুল আঁচড়ে ক্লিপ মানে চুল একটা গার্ডার দিয়ে চুল বেঁধে আর কি, পুরো রীতিমতো বসে আছে, দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, পা দুটো মানে ছড়ানো বিছানার ওপরে, বিছানা একদম টান টান করে পাতা, পরিষ্কার। ওনার মানে ও যে বাড়িতে ঢুকে যে শাড়িটা ওর মাকে পরে থাকতে দেখেছিল, সেই শাড়িটাও পাল্টানো, অন্য শাড়ি পরা। কি বল? আর হ্যাঁ, একদমই তাই, জাস্ট 10 মিনিটের হেরফের। অত নোংরা একটা বিছানা, ঠিক আছে, উনি রীতিমতো ঘুমাচ্ছিলেন, মানে একদম নোংরা জামা কাপড়, যে হুম হুম। শাড়িটা উনি পরেছিলেন, জাস্ট 10 মিনিট পরেও এসে দেখছে পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ ঘরের, আচ্ছা। ঠিক আছে, মানে রীতিমতো নোংরাটা মেঝেতেও পড়েছিল, সেখানেও নেই, দেখছে যে পুরো মেঝে একদম ঝকঝকে পরিষ্কার। ওর মা বিছানা মানে কমলা দেবী দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, একদম নর্মাল, একদম ফিটফাট পরিপাটি একটা চেহারা মানুষ, শাড়িটাও অন্যরকম, পুরো বিছানার চাদরটা টান টান করে পাট্টা, আর অন্য চাদর, চাদরটাও অন্য, ঠিক আছে, কেউ চেঞ্জ করে দিয়েছে এরকম। হুম হুম। অথচ সুমিতের সামনেই কিন্তু সুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছিল, নিজেদের মধ্যেই আর কি তর্কাতর্কিটা চলছিল। আর এত কম টাইমে এত কিছু তো করা পসিবল না। অসম্ভব ব্যাপার। আর ওই যে বয়স্ক মহিলার কথা বলছি আমি, কমলা দেবী, উনি ভীষণ হেলদি, হুম ঠিক হুম। আছে, খুব স্বাস্থ্যকর মানুষ, ভীষণ ভারী একজন মানুষ, ঠিক আছে। তো ওনাকে ওইভাবে চাগিয়ে তুলে পুরো পরিষ্কার করা, ওনাকে স্নান করানো, ওনার শাড়ি চেঞ্জ করা কখনোই পসিবল না 10 মিনিটের মধ্যে, যত এক্সপার্টই হোক না কেন, ঠিক আছে। আর সুমিত জানতো যে ওদের বাড়িতে কেউ নেই, ওরা তিনজন ছাড়া, আর সুমি ওর সামনে দাঁড়িয়ে কথা বলছে, তাহলে এটা কি করে হলো, ঠিক আছে। সেটাই তো ভাববার বিষয়। হ্যাঁ, সুমিত বলছে এটা আমার চোখের ভুল হতে পারে না, এটা কিছুতেই চোখের ভুল হতে পারে না, আমি ঘরে ঢুকে যা অবস্থা দেখেছি ঘরের, আর 10 মিনিট পরে ঢুকে যা অবস্থা দেখছি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, এটা হতে পারে না চোখের ভুল। তো সুমিকে বলে তুমি সত্যি আমার মাকে খাইয়েছো? এবারে আমি একটু বলি যে কমলা দেবী যে ছিলেন, তিনি মুখে না কথা বলতে পারলেও ইশারায় বোঝাতে পারতেন, ঠিক আছে, মানে ওনার একটা হাত চলতো, ওনার ডান দিকটা পুরো প্যারালাইজড হয়ে গেছিল, ওনার বাঁ পা বাঁ হাত কিন্তু চলতো, ঠিক আছে। মুখে
হালকা ওই জিভ নাড়িয়ে কিছু বলার চেষ্টা করতেন, বাট সেটা অতটাও স্পষ্ট না। তো অচেনা কোনো মানুষ গেলে কিন্তু ওনার কথা কি বলছে বা কিছু বুঝতে পারবে না, এতটাই অস্পষ্ট। ধরা যেতে পারে যে উনি কথা বলতে পারেন না, বাট যে ইশারাগুলো করতেন সেগুলো একদম পুরো পরিষ্কার ইশারা করতেন, সেই ইশারা দেখে মানুষ বুঝতে পারবে। তো ইশারা করে বলছেন, তখন এবার সুমিত মায়ের কাছে এসে বিছানায় বসে বলছে, তুমি খেয়েছো? তখন ও মা মাথা নেড়ে বলছে, হ্যাঁ খেয়েছি। আর কি ইশারা করে বলছে, হ্যাঁ খেয়েছি। ইশারা করে বলছে, বৌমার দিকে আর কি একটা হাত তুলে বলছে, ও খাইয়েছে, মানে এরকম ইশারা করে বলছে, বৌমা খাইয়েছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আহ, কখন ঘুম থেকে উঠেছ? কর গুনে গুনে উনি বলছেন আর কি কটার সময় ঘুম থেকে উঠেছে। বলছে যে 9টার সময় ঘুম থেকে উঠেছে, ঠিক আছে, হাতের কর গুনে। তো সুমিত বলছে আচ্ছা ঠিক আছে, আর তুমি ওষুধ খেয়েছো? কটা ওষুধ খেয়েছো? এবার উনি বলছেন যে আমি ওষুধ খেয়েছি, 3টে ওষুধ খাওয়ার কথা ছিল, মানে প্রত্যেকদিন সকালবেলা উনি 3টে ওষুধ খান। উনি বলছে আমি 3টে ওষুধ খেয়েছি, মানে ওই হাতে আঙুলে, ঠিক আছে, দেখিয়ে দেখিয়ে বলছে। আচ্ছা তখন বলছে, এবার সুমিত বলছে আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, বসো, আমি আসছি। তো সুমিকে বাইরে নিয়ে গেছে। সুমি বলছে, রীতিমতো বলছে, দেখেছো আমি তোমাকে বলছি আমি খাইয়েছি, আমি ওনাকে তুলে স্নান করালাম 9টার সময়, আমি 6টার সময় উঠলাম, তোমার টিফিন করে রেখেছি, তুমি টিফিনটা খাও, ওখানে রাখা আছে, আমি সব ঘরদোরের কাজ করলাম, ওনাকে স্নান করালাম, তুললাম, ওনাকে খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, আর তুমি বলছো ওরকম নোংরা হয়ে পড়ে আছে? আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কি বলছো বলো তো? কাল সারা রাত বাড়ি ফিরলে না, তুমি জানো আমরা কত চিন্তা করেছি। এরকম ভাবে সুমি বলছে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। সুমিত বলছে এটা, তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। সে বলছে ঠিক আছে, দেখো বাবা, সেরকম মাথার ব্যামো হলে জানিও, ডাক্তার দেখাবো তোমাকে। বলে এরকম একটা টোন কেটে হাসতে হাসতে চলে গেল রান্নাঘরে। সুমিত আসে মায়ের ঘরে। মায়ের ঘরে এসে রীতিমতো ও মানে আর কি, ওর যে আসল এক্সপ্রেশন, তখন ও বলছে, ও মা তুমি সত্যি 9টার সময় ঘুম থেকে উঠেছো গো? তুমি নোংরা হয়ে একটু আগে অব্দি শুয়েছিলে না? আমি তোমাকে এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তোমাকে কে এরকম ভাবে চেঞ্জ করলো? তখন ওর মা মানে এমন এক্সপ্রেশন দিচ্ছে ওই কমলা দেবী, ঠিক আছে, মানে প্রচন্ড ভয় পেয়েছেন, প্রচন্ড অবাক হয়েছেন, ঠিক আছে, কিছু যেন একটা দরজার দিকে আঙুল দিয়ে ইশারা করছেন, বাঁ হাতটা একটা আঙুল দিয়ে উনি ইশারা করছেন যে কেউ একটা যেন আছে। প্রচন্ড ভয় পেয়েছেন, ওনার এক্সপ্রেশনটা ওরকমই, ঠিক আছে। উনি দেখাচ্ছেন যে আমার শাড়ি চেঞ্জ করেছে, আমাকে তুলে নামিয়েছে খাট থেকে, বিছনা চেঞ্জ করেছে, ঠিক আছে, স্নান করিয়েছে, উনি এগুলো কিন্তু পুরো ইশারা করে দেখাচ্ছেন, ঠিক আছে। বলছে যে হ্যাঁ তোমাকে এরকম এরকম করেছে? বলছে হ্যাঁ, আমাকে একটু আগে মানে আমি ঠিক এখন কলে, ওভার কলে আমি বোঝাতে পারছি না, একটু আগে মানে উনি ইশারা করে দেখাচ্ছেন যে একটু আগে এসছিল, আমাকে স্নান করিয়েছে, পুরো ঘর পরিষ্কার করেছে, করে আবার আমাকে বসিয়ে দিয়ে চলে গেছে। আমি কিছু খাইনি, আমি ওষুধ খাইনি, শুধু আমাকে বলেছে আমি যেন কথাগুলো তোকে বলি। এই পুরোটা উনি ইশারা করে ওনার ছেলেকে বোঝানোর চেষ্টা করছেন। ইভেন ওনার ছেলেটা পুরো পরিষ্কার বুঝতেও পেরেছে, ঠিক আছে। তো বলছে ঠিক আছে ঠিক আছে। তারপরে উনি যখন উঠে চলে যাচ্ছে, সুমিত উঠে চলে যাওয়ার এরকম উপক্রম করছে, তখন বাঁ হাতে কমলা দেবী ওনার ছেলের হাতটা আবার ধরে, ধরে বলে বস, তোর সাথে কথা আছে। সম্পূর্ণটা কিন্তু ইশারায়, ঠিক আছে। বলছে কালকে রাতে তুই যখন ছিলিস না বাড়িতে, তখন কেউ একটা এসেছিল, বৌমা কথা বলছিল, আমি সেটা দেখেছি। মানে যে পুরো ইশারা করে ওনার ছেলেকে কথাটা বললো, ঠিক আছে। কালকে রাতে কেউ একটা এসেছিল, বৌমা কথা বলছিল, আমি দেখেছি, কিন্তু কে ছিল ওই, না অন্যজন কে ছিল সেটা আমি দেখতে পাইনি। বৌমা হাসছিল, জল খেতে দিচ্ছিল, সেটা কিন্তু আমি দেখেছি। আচ্ছা। ইশারা করে বোঝায় পুরো। ওই ছেলেটা মানে যে সুমিত বুঝতে পারে যে কেউ একটা এসছিল, বাট যে এসছিল সে সাধারণ মানুষ নয়।
এবার সুমিতের কাছে আস্তে আস্তে পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে। যখন জানা গেল, পুরো ওর মা বলল ঘটনাটা যে এই ধরনের জিনিসপত্র হয়েছে, সুমিত কিচ্ছু বলেনি ওনার বয়স্ক মাকে চিন্তা করবে বলে, মানে ঠিক আছে আমি জানি, আমার একটা বন্ধুকে পাঠিয়েছিলাম, তুমি এত চিন্তা করো না, আমি জানি কে এসেছিল বলে চলে গেল। কিন্তু ওনার মা তো ওই সকালের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না। সকালে যে এসেছিল সে তাকে তো উনি দেখতেই পারেননি, বাট কিন্তু সব জিনিস কিন্তু হয়েছে। একজন অদৃশ্য কেউ ওনাকে খাট থেকে নামিয়েছে, বিছানা পরিষ্কার করেছে, সেটা কিন্তু উনি নিজের চোখে দেখেছেন। কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারছেন না বলে ওনার ছেলেকে সেই কথাটা উনি জানাতে পারছেন না। ঠিক আছে, কালকে রাতের ঘটনাটা যতই সুমিত ওনাকে বোঝানোর চেষ্টা করুন যে আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম, আমি জানি কে এসেছিল, কিন্তু সকালের ঘটনাটার কি এক্সপ্লেনেশন দেবে? ও তো নিজেই সবে ঘরে ঢুকে দেখেছে যে ওরকম ভাবে অপরিষ্কার হয়েছিল। আর ওই যে বয়স্ক মহিলা, তাকে যে একজন অদৃশ্য কেউ উঠে বসিয়েছে, স্নান করিয়েছে, শাড়ি চেঞ্জ করিয়েছে, সেইটার কি এক্সপ্লেনেশন উনি পাবেন বা দেবেন? কি বুঝবেন একজন বয়স্ক মহিলা? ঠিক আছে, সেটা উনি না বোঝাতে পারছেন, না উনি নিজে বুঝতে পারছেন। ভীষণ একটা ভয়ঙ্কর ব্যাপার হয় সেই সময়। তখন এবার সুমিত বলে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তুমি বসো আমি দেখছি। বলে ও সুমিতের একটা বন্ধু ছিল, ওই পাড়াতেই থাকতো, ওর সাথেই কাজ করতো। ও আর কি এক ধরনের একটু ক্ষমতা আছে ওর, ওই বন্ধুটার, যে কোনো অপার্থিব কিছুর যদি প্রেজেন্ট থাকে, তার যদি কোনো রকম কোনো চিহ্ন কোনো জায়গায় থাকে, ওই বন্ধুটি কিন্তু বুঝতে পারত। ঠিক আছে, মানে একটা ওই হয় না, আমরা বলি যে গা ভারী হয়ে যাচ্ছে, বা এখানকার মাটি ভারী, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু ওই বন্ধু বুঝতে পারতো। কিছু করতে পারতো না, কোনো রেমেডি বা কিছু এরকম কিছু দিতে পারতো না বা কিছু, বাট ওর ক্ষমতাটা ছিল যে জাস্ট একটা আইডেন্টিফাই করা যে এখানকার কিছু প্রবলেম আছে। তো ঠিক করে যে ওর বন্ধুকে ওর বাড়িতে ডেকে আনবে। তো ও রীতিমতো যায় ওই দুপুরবেলা, তখন বাজে হচ্ছে 12টা নাগাদ, স্নান টান করে খেয়ে দিয়ে ওই বন্ধুর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বলে যে দেখ এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, তুই একবার আমার বাড়িতে চল। মানে পুরো ঘটনাটা এতদিন ধরে যা যা হয়েছে, ওই রাত্রেবেলায় যা যা হতো, যে আওয়াজগুলো পেতো, ওর মায়ের সাথে যা হয়েছে, ওর সাথে যা হয়েছে, সমস্তটা ওর বন্ধুকে বলে। ওর বন্ধু বলে যে ঠিক আছে চল, আমি তোর বাড়িতে যাচ্ছি বলে ওই 1টার সময়, 1টা 1:30 নাগাদই ও বাড়িতে আসে ওর বন্ধুটাকে নিয়ে। সুমিতও আসে, সুমিতের সাথে ওর বন্ধুটাও আসে। এসে বাড়িতে ঢুকে এবারে ওদের যে দালান আছে, দালানে চৌকিতে বসে। ওর বউ আসে, সুমিতের বউ আসে, সুমি আসে। এসে বলে ওনার নামটা আমি বলছি যে নন্দন, ঠিক আছে। বলছে আরে নন্দন দা, তুমি এসছো যে, কখন এলে? দাঁড়াও তোমাকে একটু শরবত করে দিই বলে সুমি কি করে রান্নাঘরে চলে যায়। এবার রান্নাঘরে যে গেল, সে গেল তো গেলই, আর আসছে না। ঠিক আছে, এদিকে নন্দন আর সুমিত দুজনে বসে কথা বলছে দালান চৌকিতে। নর্মাল কথা, মানে কোনো কিছু, কোনো প্রবলেমের কথা না, কিছু না। এই মাকে কোথায় ডাক্তার দেখাবো, কত খরচ হচ্ছে না হচ্ছে, কি যে হবে, বোনের ওদিকে সমস্যা হচ্ছে বোনের বাড়িতে, এই ধরনের নর্মাল পারিবারিক কিছু কথা আর কি কনভারসেশন চলে ওদের মধ্যে। প্রায় আধ ঘন্টা কেটে যায়, সুমি আর ওই শরবত নিয়ে রান্নাঘর থেকে বেরোচ্ছে না। ঠিক আছে, তো সুমি বলে যে একবার এদিকে আসো তো। সুমিতকে রান্নাঘরে ডাকে, তাহলে একবার এদিকে আসো তো। তখন সুমিত যায় রান্নাঘরে গিয়ে সুমিকে বলে যে কি হয়েছে বলো তো, এত দেরি হচ্ছে কেন তোমার একটা শরবত বানাতে? তখন বলছে তুমি কেন এনেছো তোমার বন্ধুকে এখানে? তুমি জানো না আমি একা থাকতে চাই? তুমি কি আবার এখানে ওর ওর ঘাঁটি পাততে চাইছো নাকি? ও এখানে থাকবে নাকি? শোনো, ও যদি এখানে থাকে আমি কিন্তু এখানে থাকবো না। তুমি ওকে নয় বের করো, নয় আমি বেরিয়ে যাচ্ছি।
আমি কিন্তু এখানে থাকবো না, আমি আর একজনকেও এই বাড়িতে অ্যালাউ করবো না। তোমাদের থাকতে দিচ্ছি, এই তোমাদের ভাগ্য ভালো। তুমি আবার তোমার বন্ধুকে নিয়ে এসছো এখানে আড্ডা মারার জন্য? আড্ডা মারার জন্য মন্দির কি কম পড়ে গেছিল? ঠিক আছে, এরম ভাবে মিসবিহেভ করছে, চিৎকার করছে সুমিতের সাথে। সুমিত একদম মানে কি বলবো, একটু এম্বারেসড হয়ে যায় যে বন্ধু যদি শুনতে পায় তাহলে কি ভাববে। তো ও বলে যে ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। তো সুমিকে শান্ত করে সুমিত ওর বন্ধুর কাছে যায়, বন্ধুকে গিয়ে বলে যে দেখ একটু প্রবলেম হয়েছে, তুই এখন যা, আমি তোর সাথে পরে কন্ট্যাক্ট করছি, পরে আমি তোকে কথা বলে নিচ্ছি তোর সাথে। তো ওই নন্দন নন্দন বাড়ি থেকে বেরোয়, চল ঠিক আছে চল একটু মন্দির থেকে ঘুরে আসি, মানে টেনে নিয়ে গিয়ে মন্দিরে আর কি নিয়ে যায়। নন্দন বলছে তোর বাড়িতে কিন্তু বিশাল প্রবলেম আছে, ঠিক আছে? বিশাল প্রবলেম আছে মানে বিশালই প্রবলেম আছে, আমি বুঝতে পেরেছি তোদের বাড়িতে পা দিয়েই। তুই বৌদিকে এখন কিছু বলিস না, তুই দেখ ও কি করে, ঠিক আছে? তুই ওর বিহেভিয়ার গুলো একটু অবজার্ভ কর। আমার একজন চেনাশোনা আছে, আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। উনি তারাপীঠে আর কি সাধনা করেন, আমি দেখছি কি করা যায়। মানে একজন সাধক আর কি, তন্ত্র মন্ত্র করেন, এরকম সাধনা করেন তারাপীঠে। ওই নন্দনের চেনাশোনা। সুমিত বলে যে ঠিক আছে ভাই তুই দেখ, আমি তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন বলছে ঠিক আছে তুই চিন্তা করিস না, বাড়ি যা, আমি দেখছি। নর্মালি স্নান টান করে, পুকুরে স্নান করে সুমিত বাড়ি চলে আসে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, ঠিক আছে? সন্ধ্যে থেকে কিছুই হয় না, একদম নর্মাল। সেদিন রাত্রিবেলায় ও ওরকম আবার একটা গোঙানির আওয়াজ পায়, ঠিক আছে? গোঙানির আওয়াজটা কিরকম পায়, সেটা হচ্ছে ওর ঘর থেকে নয়, এবার সুমির ঘর থেকে ও গোঙানির আওয়াজটা পাচ্ছে না, গোঙানির আওয়াজটা পাচ্ছে বাইরে থেকে। সুমিত ওর মায়ের ঘরে শুয়েছিল, দেখছে যে ওই গোঙানির আওয়াজটা বাইরে থেকে আসছে। ও বাইরে যায়, বাইরে বেরোয়, বেরিয়ে দেখছে যে দালানের বাঁ দিক থেকে, মানে ঘর থেকে বেরিয়েই দালানের বাঁ দিক থেকে আওয়াজটা আসছে। বাঁ দিকে যখন ও এগোচ্ছে, মানে রান্নাঘরের দিকে যখন ও এগোচ্ছে, ও বুঝতে পারছে আওয়াজটা কিন্তু রান্নাঘরের দিক থেকে আসছে। যত এগোচ্ছে তত যেন আরেকটা আওয়াজ তার সাথে অ্যাড হচ্ছে, যেন কেউ যেন খুব খারাপ একটা কিছু চিবিয়ে খাচ্ছে, ঠিক আছে? মানে খারাপ বলতে কোনো কাঁচা মাংস, কোনো মাছ টাছ, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র চিবিয়ে খাচ্ছে। তো আস্তে আস্তে যখন এগোচ্ছে সুমিত ওই রান্নাঘরের দিকে, দেখছে সুমি, ঠিক আছে, সুমি বসে আছে, উবু হয়ে বসে আছে, আমরা যেরকম ইন্ডিয়ান টয়লেটে যেরকম ভাবে বসি আর কি, সেরকম ভাবে বসে আছে। চুলটা পুরো পিঠের ওপরে খোলা, গায়ে কোনো কিছু নেই, পুরো নির্বস্ত্র, নেকেড, ঠিক আছে? একবার করে ওর হাতটা এরকম সোজা করছে, একবার মুখের কাছে তুলছে, আবার কিছু একটা ধরে টানছে, মুখের কাছে তুলছে, এই ধরনের জিনিসটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? সুমিত না এগোনোর মতো আর সাহস পায় না, প্রায় 3-4 হাত দূরে, ওই রান্নাঘরের দরজা থেকে 3-4 হাত দূরে ও দাঁড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছেটা কি, উঁকি মেরে দেখার চেষ্টা করে। রান্নাঘরে যে দরজাটা ছিল, দরজা থেকে খানিকটা ভেতর দিকে হচ্ছে ওদের উনুন, ঠিক আছে? মানে এরকম উনুনের সামনে যদি কেউ বসে থাকে, বসে যদি এরকম পেছন দিকে হেলে দরজার দিকে তাকায়, তবেই কিন্তু দরজার বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা যাবে, ঠিক আছে? তো ওই সুমিত রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছে যে সুমি কিছু একটা জিনিস উনুনের ভেতর থেকে তুলছে, তুলে খাচ্ছে, আবার রেখে দিচ্ছে, তুলছে, খাচ্ছে, আবার রেখে দিচ্ছে।
আর সুমিত যে ওখানে দাঁড়িয়ে আছে, এই প্রেজেন্সটা কিছুক্ষণ পরে সুমি কিন্তু বুঝতে পারে যে কেউ একজন দাঁড়িয়ে আছে। সুমি ওই হাতটা মেঝেতে রেখে পেছন দিকে হেলে দরজার দিকে তাকায়, মানে দরজা থেকে জাস্ট একটু মুখটা বাড়ায় দেখার জন্য যে কে আছে। পুরো ডিরেক্টলি আই কন্ট্যাক্ট হয় সুমিতের সাথে। সুমিত দেখে ও তো পুরো নেকেড, সুমি পুরো নেকেড, ঠিক আছে, চুলটা খোলা, চোখে বিন্দু মাত্র যে আমাদের যে আইবল আছে, যে কালো মতো যে মণিটা আছে, নেই। চোখের মধ্যে কোনো কালোর কোনো পোর্শন নেই, পুরো ফ্যাকাশে সাদা হয়ে গেছে, ঠিক আছে, বীভৎস ভয়ঙ্কর চোখ, মুখের মধ্যে সারা মুখে সাদা পালক আর রক্ত লেগে আছে। ভীষণ বিচ্ছিরি রকমের একটা জিনিস ও দেখলো সেই রাত্রিবেলায়। তখন 2টো বাজে, ঠিক আছে, রাত 2টোর সময় ও ওরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখছে যে সুমি পুরো মুখে রক্ত লেগে আছে, সাদা পালক লেগে আছে, আর চোখ দুটো পুরো সাদা, কালো মনির কোনো পোর্শন নেই, ঠিক আছে। ওর মুখের সামনে চুলগুলো এসে পড়েছে, সেগুলো রক্তে ভর্তি, টপ টপ করে রক্ত পড়ছে সেই চুল থেকে। ও এক পা করে এগিয়ে যায়, ঠিক আছে, প্রচন্ড ভয়ে ভয়ে দেখছে যে ওই একটা উনুনের মধ্যে একটা গোটা মুরগি রাখা আছে, ঠিক আছে, মুরগি রাখা ছিল আর কি। সুমি সেখান থেকে মুরগিটার একবার দানাটা কেটেছে, একবার ওর চামড়াটা ছাড়িয়েছে, মানে ওই মাংসটা, কাঁচা মাংস ও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর কোনো ছুরি বা কিছু দিয়ে নয়, নিজের নখ দিয়ে পুরো মুরগিটা ও কেটেছে। ওর গলাটা পুরো পাশে পড়ে আছে, উনুনের পাশে দানা পড়ে আছে, পুরো চামড়াটা পড়ে আছে, একদিকে হাড় পড়ে আছে, মানে একটা বীভৎস নোংরাও একটা দৃশ্য দেখে সেই রাত্রিবেলা। আর ও দেখছে সুমির হাত থেকে যে রক্তটা গড়িয়ে যাচ্ছে কনুইয়ের দিকে, ও পুরো কনুই থেকে জিভ দিয়ে রক্তটা পুরো চাটছে, ঠিক আছে, পুরো কনুই থেকে জিভ দিয়ে রক্তটা চাটছে, প্লাস ওর যে চুলটা থেকে রক্ত পড়ছিল টপ টপ করে, চুলে যে রক্ত লেগেছিল সেই চুলটা পর্যন্ত মুখে দিয়ে চুষছে, ওই রক্তটা খাচ্ছে, ঠিক আছে। মেঝেতে যে 1-2 ফোঁটা রক্ত পড়েছিল সেইটাও ও নিচু হয়ে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। এই ধরনের বিকট একটা জিনিস দেখে সুমি তার ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। ও দৌড়ে, প্রায় নিজের প্রাণ বাঁচিয়ে, ঠিক আছে, দৌড়ে দৌড়ে ঘরে চলে আসে, ও নিজের মায়ের ঘরে, ঠিক আছে। সেই সেই সময় আর কি ওর মানে মায়ের ঘরে এসে দরজাটা ভেতর থেকে লক করে দেয়, এতটাই ভয় পেয়ে গেছে। ও সেই সময় দেখতে পাচ্ছে যে কেউ যেন ওর ঘরের বাইরে, দরজার নিচে যে যেটুকু আর কি আলো আসছে, সেই আলো থেকেও দেখতে পাচ্ছে যে কেউ যেন ওর ঘরের সামনে চলাফেরা করছে, হাঁটা চলা করছে, মানে একবার ওর ঘর থেকে ওই সুমির ঘরের দিকে যাচ্ছে, আবার সুমির ঘরের থেকে ওদের ঘরের দিকে আসছে, মানে এইভাবে পাইচারি করছে। ভীষণ ভয় পেয়ে যায়, আর ও একদম মানে কি বলবো, খাটের সাথে একদম মিশে যেতে চায়, এতটাই ভয় পেয়ে যায়, পুরো সিঁতিয়ে যায়। তো সেদিন রাতে আর কিছু হয়নি, কোনো রকম ভাবে ও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা থেকে এটা শুরু হয় যে একদিনও সুমি আমিষ ছাড়া আর চলছে না।
সুমিত কিন্তু সেদিন সকালবেলায় পরদিন সকালবেলায় কিন্তু সুমিকে কিছু বলেনি যে তুমি এরকম কাঁচা মাংস খাচ্ছিলে বা কিছু, কিচ্ছু না, কিচ্ছু বলেনি। বাট ওইটাও জিনিসটা লক্ষ্য করতে থাকে যে ওই তার পরদিন থেকে সুমি আর কিছুতেই নিরামিষ খেতে পারছে না, ঠিক আছে? ওর প্রত্যেক দিন মাছ নালে মাংস নালে ডিম ওর চাই চাই, নিরামিষ আর কিছুতেই খেতে পারছে না। আমিষ একটা ওর খাওয়া লাগবেই, অন্তত একটা পদ আমিষ হতেই হবে দুবেলা, দুপুরবেলাও রাতের বেলাও। তো উম, সুমিত একদিন রাগারাগি করে যে কি সবসময় আমিষ আমিষ, আমি এত টাকা পাবো কোথা থেকে, এখন আমার কাজ নেই, তুমি একটুখানি নিরামিষ ভাত খেতে পারছো না? তুমি তো আগে নিরামিষ ভাত খেতে, আমাকে তো জোর করতে নিরামিষ ভাত খাওয়ার জন্য, তুমি এখন নিরামিষ ভাত খেতে পারো না কেন? আজকে আমি কোনো আমিষ টামিষ কিছু আনতে পারবো না, তুমি আজকে নিরামিষ ভাতই খাবে। এতদিন আর কি সুমির কথাতেই আমি শান্ত। তো সেদিনকারে প্রত্যেক দিন এরকম আমিষ আনা পসিবল হচ্ছে না, ঠিক আছে? যতই হোক, তখন সেই টাইমে একটা লকডাউন পিরিয়ড চলছে, অত ইনকাম নেই সুমিতের। তো একটা রাগারাগি করে যে আমি আজ থেকে আমিষ খেতে পারবো না, তোমাকেও খেতে হবে না, আমিও খাবো না, আমি আনতে পারছি না, আমার এখন ইনকাম নেই, তুমি আবার পরে খাবে একদিন। সুমি তখন কিছু বলে না, ঠিক আছে। বাট সেদিন রাতেই আবার ওই সেম জিনিস দেখতে পায় যে ওরকম রাত 2টো নাগাদ খটখট করে আওয়াজ হচ্ছে রান্নাঘর থেকে। রান্নাঘরের বাইরে বেরিয়ে দেখে সুমিত আর কি, ওর মায়ের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে, দালানে বেরিয়ে দেখে যে রান্নাঘরে লাইট জ্বলছে। রান্নাঘরের লাইটটা জ্বলছে আর ওরকম চুলটা এলো করা, মানে আগের দিন ঠিক যেরকম ভাবে দেখেছিল ও পোজে বসেছিল নেকেড, ওরকম রক্ত খাচ্ছে, মাংস খাচ্ছে, মানে জাস্ট টেনে টেনে খাচ্ছে নিজের হাতে, সেম জিনিস আবার দেখে। আর সেদিনকারও ও ওরকম পেছন দিকে ঝুঁকে দরজা থেকে জাস্ট একটুখানি মুখটা বার করে সুমিতের সাথে আই কন্ট্যাক্ট করেছিল। ওর চোখ দুটো কিন্তু সেদিনকারও সেম ছিল, পুরো সাদা, ঠিক আছে? ভীষণ একটা উইয়ার্ড জিনিসও দেখে। আবার ওই সেম ঘরে গিয়ে শুয়ে পড়ে, ঠিক আছে? তারপর থেকে না ওদের বাড়িতে, পুরো বাড়িতে একটা অদ্ভুত আষ্টে গন্ধ ছড়িয়ে যায়। মানে সেটা, মানে তুমি দেখবে যে কোনো বাড়িতে কোনো যদি পেশেন্ট থাকে, তার একটা গন্ধ থাকে, তার ঘরের একটা গন্ধ থাকে, ঠিক আছে? ওষুধের গন্ধ, কখনো যে সেলাইন চলে সেই সেলাইনের গন্ধ, বা একটা, মানে একটা অদ্ভুত রকমের অন্যরকম একটা রোগীর ঘরে গন্ধ হয়। কিন্তু সেই গন্ধটা শুধুমাত্র যে রোগীর ওই, ওনার যে বয়স্ক মা ছিলেন তার ঘরেই যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, পুরো বাড়িটায়, পুরো বাড়িটায় এরকম একটা আষ্টে গন্ধ সবসময় থাকতো। মানে কেউ যেন একটা বাইরে থেকে ঢুকলেই বলবে, বাবা খুব মাছ মাংস খাচ্ছিস নাকি, এত আষ্টে গন্ধ কিসের, শুটকি মাছ হচ্ছে তোদের বাড়িতে, মানে এতটাই বীভৎস আষ্টে গন্ধ সবসময় একটা বাড়ির মধ্যে থাকতো। আর ওই রকম কিছুতেই ওর বউ মানে সুমি কিছুতেই আমিষ আমিষ ছাড়া থাকতে পারতো না, নিরামিষ খেতেই পারতো না। এই ধরনের জিনিসগুলো কিন্তু বাড়তে থাকে লাস্ট পর্যন্ত, যখন আর কি দেখছে যে কোনো মতেই আর কি কিছু হচ্ছে না ওর বউয়ের, সুমির এই ধরনের উইয়ার্ড জিনিসপত্রগুলো বাড়ছে। আমি আরেকটা জিনিস মিস করে গেলাম, যখন এই ধরনের জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে, এই রাত্রিবেলায় উঠে কাঁচা মাংস খেতে দেখছে সুমিত ওর বউকে, ওর বউ সারাদিনে আমিষ ছাড়া থাকতে পারছে না, দুপুরেও আমিষ চাই রাতেও আমিষ চাই, এই ধরনের জিনিসপত্রগুলো যখন হচ্ছে, ও দেখছে যে সুমি দিনের পার্টিকুলার কিছু সময়ের জন্য নিজেকে একদম পুরো আলাদা করে দিচ্ছে। মানে হয়তো রান্না করছে, ধর রান্না করছে রান্নাঘরে, হঠাৎ করে ঘরে এলো, ঘরে এসে যদি ওর ঘরে কেউ থাকে, মানে সুমির যে অ্যাকচুয়ালি যে বেডরুম, সেই ঘরে যদি কেউ থাকে, বলবে চলো চলো একটু বেরো তো, আমার একটু কাজ আছে। সুমি তো যদি ওর ঘরে একটু বসে বা কিছু,
ও এসে বলবে, সুমিত শোনো না, একটুখানি বেরো তো, আমার একটু কাজ আছে। বলে ওই সুমিতকে ঘরের থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজাটা লক করে দেয়। দরজা লক করে ওই 10 মিনিট 15 মিনিট একটা নির্দিষ্ট সময় মতো নিজেকে একদম পুরো আটকে নেয় ঘরের ভেতরে। ঠিক আছে, ঘরের ভেতরে আটকে নিয়ে একটা গোঙানির আওয়াজ বা একটা যে অর্গাজম হয় সেই আওয়াজটা উঠতে থাকে মুখে। অ্যান্ড তারপরে 15 মিনিট 20 মিনিট পরে আবার বেরিয়ে যায়। এটা বেশ কিছুদিন সুমিত লক্ষ্য করেছে যে যখন ওই ওই মানে আমিষ আর কি খায় ও, দিনের বেলায় হোক রাত্রের বেলায় হোক যখনই হোক, ওই সেই দিনগুলোতে যেদিনকার ও আমিষ খাচ্ছে সেই দিনগুলোতে ও এই ধরনের জিনিসপত্র কিন্তু করছে। মানে একটা পার্টিকুলার সময় ও নিজেকে ঘরে পুরো আটকে নিচ্ছে, নিয়ে জাস্ট একটা অর্গাজমের মতো আওয়াজ হচ্ছে। তারপর আবার 15-20 মিনিট পরে ও ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। একদিন সুমিত ওরকম ওর কিউরিওসিটি হয়, সেটা মানে এই যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু রাত বা দিন কোনো সময়, কোনো পার্টিকুলার সময় নয়, ঠিক আছে, যে রাতেই হচ্ছে বা দিনে হচ্ছে এরকম কিন্তু না, যখন তখন যখন তখন এটা হচ্ছে 15-20 মিনিট পরে আবারও ঘর থেকে বেরিয়ে আসছে। তো এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। আগে হতো দিনে একবার, এবার হচ্ছে একবার করে রান্না করছে চলে আসছে, একবার করে কোনো ঘরে হয়তো কাজ করছে, ঝাঁট দিচ্ছে বা কিছু, ঘরে ঢুকে আসছে, ঘরে ঢুকে দরজা বন্ধ করে এরকম হচ্ছে। সুমিত সেদিনকারও মানে তখনও দেখে আর কি জানলা দিয়ে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, কেন এরকম করছে। ও দেখে সুমি ঘরে ঢুকে পুরো নির্বস্ত্র হয়ে মাস্টারবেশন করছে নিজে নিজে। ঠিক আছে, ও মানে কি বলবো, থাকতে পারছে না, এই জিনিসটা ছাড়াও থাকতে পারছে না। দিনের পর দিন এটা বাড়ছে, আগে হতো দিনে একবার দুবার, তারপরে রীতিমতো এই জিনিসটা কিন্তু দিনে 6-7 বার হতেই থাকছে। মাস্টারবেশন করছে, যখন কমপ্লিট হয়ে যাচ্ছে 15 মিনিট 20 মিনিট পরে, তখন আবার জামা কাপড় পরে নর্মালি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এই জিনিসটা শুরু হলো ওপেনলি। এতদিন পর্যন্ত হচ্ছিল যে ঘরের ভেতরে, ঠিক আছে, কিন্তু এবার এটা হচ্ছে ওপেনলি, মানে যখন তখন যাত্রার সামনে স্ট্রিপস করছে, মানে হচ্ছে শাড়ি খুলে ফেলছে, ব্লাউজ খুলে ফেলছে, ঠিক আছে, পুরো নির্বস্ত্র হয়ে যাচ্ছে, নেকেড, ঠিক আছে, হয়ে যাচ্ছে, হাসতে হাসতে আবার বেরিয়ে যাচ্ছে। মানে কোনো কিছু করছে না, কোনো কাজ করছে না, বাট ওই রকম যাত্রার সামনে নেকেড হয়ে যাচ্ছে, জামা কাপড় খুলে ফেলছে, খুলে আবার হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে, এরকম জিনিসগুলো হচ্ছে। এরপরে বাধ্য হয়ে সুমিত মানে ওর যে হাজব্যান্ড, সে আবার যায় ওর বন্ধুর কাছে যে ভাই আর পসিবল হচ্ছে না, এই ধরনের জিনিসগুলো এবার শুরু হয়েছে, তুই এবার কিছু একটা কর, আমি আর নিতে পারছি না এই জিনিসগুলো। তখন ওই নন্দন আর কি বলে যে ঠিক আছে তুই দাঁড়া, আমি এক্ষুনি কথা বলছি। তো তারাপীঠে যে নন্দনের চেনাশোনা পুরোহিত বা তান্ত্রিক যাই বলো কেন যে ছিল, তাকে ফোন করে নন্দন। ফোন করে মানে অ্যাকচুয়ালি উনি আর কি ফোন ইউজ করতেন না, ওনার একজন শিষ্যই বলতে পারো ওনার সাথেই আর কি থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট টাইপের। তো ওনার কাছে ফোন ছিল, ওনার থ্রু দিয়ে ওই বাবার সাথে কন্ট্যাক্ট করা হয়। কন্ট্যাক্ট করার পরে উনি একটা ডেট ফিক্স করে দেন, মানে যে এই তারিখে এই সময় আমি যাব। তাহলে তারাপীঠ থেকে এগরা তো খুব একটা কম ডিস্টেন্স না, অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই দূরত্ব। ঠিক আছে, তো 2 দিন মতো উনি সময় নেন। মানে ফার্স্টে আমি 1 সপ্তাহ সময় নিয়েছিলাম যে 1 সপ্তাহ পরে আমি যাচ্ছি, কিন্তু জিনিসগুলো এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিল যে সুমিত মানে রীতিমতো পায়ে ধরার মতো অবস্থা, যে না বাবা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আসুন, না হলে আমরা তো বাঁচবো কিনা আমি জানি না, আমি আমার বউটাকেও বাঁচাতে পারবো না, সুমিকেও আমি বাঁচাতে পারবো না। এই ধরনের কথাবার্তা বলার পরে ওই যে তান্ত্রিক বাবা ছিলেন সে আর কি বলে যে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি,
দুদিন পরে আমি যাচ্ছি। ঠিক হলো দুদিন পরের টাইমটা। দুদিন পরে উনি বাড়িতে এলেন, সুমিতের বাড়িতে এলেন। বাড়িতে এসেই উনি বুঝতে পেরে গেছিলেন যে অ্যাকচুয়ালি কি ব্যাপার হচ্ছে না হচ্ছে। আসার পরে বলছে যে ঠিক আছে, আমি বুঝেছি, তুমি একটু বাইরে আসো। মানে বাড়ির ভেতর থেকে আর কি চৌকাঠের বাইরে আসতে বলে। বাড়ির চৌকাঠের বাইরে এনে সুমিতকে বলে যে আহ, আমি আজকে রাত্রেবেলায় একটা হোম করব, তার জন্য কিছু জিনিস লাগবে। আমি তোমাকে ফর্দ করে দিচ্ছি, তুমি জিনিসগুলো আনবে, আর কোনো দরদাম করবে না, এক দামে জিনিসগুলো আনবে, যত টাকা লাগে লাগুক, ঠিক আছে, তবে তুমি আনবে। আর আনার সময় তোমাকে হয়তো কেউ পিছন থেকে ডাকবে, ঠিক আছে, তোমাকে বলবে যে তোমার নাম ধরে ডাকবে, বা তোমাকে বলবে যে একটু দাঁড়াও, বা কথা বলার চেষ্টা করবে। তুমি যখন প্রত্যেকটা জিনিস কেনা হয়ে যাবে, বাড়ি ফিরবে, ঠিক আছে, তখন পেছন দিকে তাকাবে না। কেউ যদি তোমার সামনে এসে কথা বলে সেটা আলাদা কথা, সেটা তুমি বলতে পারো, কিন্তু তুমি দাঁড়াবে না আর পেছন ঘুরে তাকাবে না। সমস্ত জিনিস কিনে বাড়ির মধ্যে ঢুকবে সূর্যাস্তের মধ্যে। যতক্ষণ আকাশে সূর্য থাকবে ততক্ষণ তোমার হাতে সময় আছে। আর তখন বাজে হচ্ছে, যখন পুরোহিত মশাই, ওই তান্ত্রিক বাবা ওকে বলে যে ফর্দটা দেয়, তখন বাজে হচ্ছে সকাল 10:30। ঠিক আছে, সকাল 10:30 বাজে। বলছে তোমার হাতে বিকেল 4:30 অবধি সময় আছে। তুমি বিকেল 4:30-এর মধ্যে এই সমস্ত জিনিস কিনে, এক দামে কিনে বাড়িতে এনে রাখবে। আর এমন জায়গায় রাখবে সেটা যেন হয় ঈশান কোণ। বাড়ির ঈশান কোণে একটা ব্যাগের মধ্যে সমস্ত জিনিস পুরে ঈশান কোণে তুমি ব্যাগটা রেখে আসবে। তো ঈশান কোণ মানে হচ্ছে বাড়ির যে পেছন দিকে ওর বাগান ছিল সেইখানে ও ব্যাগটা রাখে। কিন্তু বাজারে যায়, মানে বাবার সাথে কথা বলার পরে বাজারে যায়। বাজারে গিয়ে সমস্ত জিনিস কেনে, যেমন হচ্ছে কাঁসার থালা বাটি, তারপরে হচ্ছে ওই গঙ্গা জল, গোলাপ জল, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের এরকম রিচুয়ালস এর জন্য যেসব জিনিস লাগে সেই জিনিসগুলো কেনে। আর উনি বলেছিলেন যে 7টা পাঁঠা, ঠিক আছে, মানে যে পাঁঠা আমরা বলি দেওয়া হয় হুম মা হুম, কালীর পুজোয়, সেই 7টা পাঁঠা লাগবে। আচ্ছা। তো সুমিত সেই ফর্দ মিলিয়ে সমস্ত জিনিস কিনে আনে। গোলাপ জল, কাঁসার থালা বাটি, ওরকম 7টা পাঁঠা একদমই, ঠিক আছে। বাট যখন ওই সব একসাথে করে আসছিল, তখন কিন্তু ওকে প্রচন্ড বেগ পেতে হয়। মানে কেউ যেন পেছন থেকে ডাকছে, দাঁড়াতে বলছে, কেউ যেন কথা বলছে ওর কানের কাছে এসে, বলছে লাভ হবে না, কোনো লাভ হবে না, যা যা কিনে নিয়ে যাচ্ছিস তো, যা যা, কিচ্ছু লাভ হবে না, আর কিছু কেনার বাকি আছে কিনা দেখে নে, নাহলে কিন্তু আবার হাটে যেতে হবে, ঠিক আছে। এই ধরনের কানের কাছে যেন কেউ যেন বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। প্রচন্ড বেগ পেতে হয় ওকে। ও রীতিমতো রাস্তা, মানে বাড়িতে এসে পুরো লিস্ট দেখে সমস্ত কিছু মিলিয়ে ব্যাগটা ঈশান কোণে রেখে দিয়ে আসে। আর যে 7টা পাঁঠা ছিল সেটাও ওই ঈশান কোণে, আহ বাড়ির ঈশান কোণে পুঁতে দিয়ে আসে বলতে ওই খুঁটি পুঁতে তাতে বেঁধে দিয়ে আসে আর কি। হলো সেদিনকারে মোটামুটি ওই 7টার সময়, সন্ধ্যে 7টার সময় যে তান্ত্রিক বাবার কথা বললাম তিনি এলেন ওদের বাড়িতে। এসে যজ্ঞ শুরু হবে, মানে যে হোম হবে উঠোনে হবে, ওদের যে পুরো বড় উঠোন ছিল সেই উঠোনে হবে। তার জোগাড়জাতি করা হচ্ছে। কিছুতেই না হোমের আগুন জ্বলছে না, কিছুতেই জ্বলছে না। কোনো হাওয়া নেই, কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু নেই, ঠিক আছে। শুকনো কাঠ,
বাট কিছুতেই আগুন জ্বলছে না। কেউ হুম। বুঝতে পারছে না যে কেন আগুন জ্বলছে না, কিছুতেই আগুন জ্বলছে না। সুমিত বসে আছে, আহ, যে তান্ত্রিক বাবা এসেছিলেন তার সাথে আরো 4জন, আহ, ওনার যে শিষ্য যারা ছিল, অ্যাসিস্ট্যান্ট মানে চেলা আর কি, বাংলা ভাষায় যেটা বলা হয়, হুম। ঠিক আছে। তো তারা এসেছিলেন, বসে আছেন পুরো, যে হোম করার যে জায়গাটা করা হয়েছে পুরো চারপাশে বসে আছে। আর সুমিত একটা ধারে বসে আছে, একটু দূরে, ঠিক আছে। খুব ভয়ে ভয়ে, যাই হোক, অনেকক্ষণ পর মানে 7টা থেকে ওনারা আর কি শুরু করেছেন সমস্ত কিছু জোগাড়জাতি করা, হোম জ্বালানোর মানে হোমের যে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে 7টা থেকে, সেটা জ্বললো প্রায় 9:30 নাগাদ। আগুনটা জ্বললো, মানে অতক্ষণ ধরে ওনারা শুধু চেষ্টা করে গেছেন, কিচ্ছু শুরু করতে পারেনি রিচুয়ালস, ঠিক আছে। তো যাই হোক, 9:30 যখন একবার জ্বলে গেল, তখন তন্ত্র বাবা বললো যে একবার যখন জ্বলে গেছে তখন এই আগুন নেভা অত সহজে না। এবার আর যা করতে হবে আমাদের, এবারে কাজটাই করতে হবে, আর কোনো আদার্স কিছু ভয়ের কোনো কারণ নেই। এবার ওনারা মন্ত্র পড়া শুরু করেছেন, নানা রকম যা রিচুয়ালস আছে ওনারা সেই মতো করছেন। করতে করতে রাত্রির তখন 1টা বাজে, পাক্কা 1টা বাজে। সুমিত দেখছে যে ওই গোঙানির আওয়াজ শুরু হয়েছে সুমির ঘর থেকে। এবারে গোঙানির আওয়াজটা একটু অন্যরকম। এতদিন যে গোঙানির আওয়াজটা হতো সেটা একটা মানে তৃপ্তির, একটা অর্গাজম, একটা এরকম একটা আওয়াজ হতো। কিন্তু এই গোঙানির আওয়াজটা কেউ যেন ভীষণ কষ্ট পাচ্ছে, মানে আহ, খুব কষ্ট হচ্ছে কারোর, কেউ কাঁদছে, ঠিক আছে। এই ধরনের আওয়াজ, গোয়ানির আওয়াজটা। ও বলছে, তন্ত্র বাবাকে বললো যে বাবা এরকম আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তখন তান্ত্রিক যে ছিলেন সে বলছে হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে, তুমি নিশ্চিন্তে এখানে বসে থাকো, এবার দেখো শুধু কি হয়। ওরকম তন্ত্র, উনি তান্ত্রিক বাবা মন্ত্র পড়ে যাচ্ছেন, আগুনে ঘি ঢেলে যাচ্ছেন, ঠিক আছে, জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছেন। আর তত আর কি ওই গোঙানির আওয়াজটা বাড়ছে, যত জোরে আর কি মন্ত্রোচ্চারণ করছেন তত জোরে গোঙানির আওয়াজ হচ্ছে। হতে হতে প্রায় ওই 1:45 নাগাদ সুমি এক প্রকার দৌড়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে উঠোনে। সেই সেম একটা দৃশ্য, গায়ে একটা সুতো অবধি নেই, ফুল নেকেড, চুলটা পুরো এলো, ঠিক আছে। মুখে একদম মানে কিছু একটা খেয়েছে, সেই রক্ত লেগে আছে, ঠিক আছে? হাতটা চাটতে চাটতে ও ঘর থেকে বেরিয়ে আসছে, মানে রীতিমতো দৌড়াতে দৌড়াতে, বন্ধ করো বন্ধ করো, এই এইটা বন্ধ করো। এবার এ রীতিমতো আর কি ফেরোসিয়াস হয়ে গেছে ও, ঠিক আছে। বলছে আমি কিন্তু আগুনে ঝাঁপ দিয়ে দেবো, তুমি বন্ধ করো, এই মেয়েটাকে আমি মেরে ফেলবো, বন্ধ কর তাড়াতাড়ি বন্ধ কর। সুমিতকে বলছে কি গো তুমি আমাকে ভালোবাসো না? সুমি বলছে, মানে অ্যাকচুয়ালি ওর মুখ দিয়ে কেউ একজন বলাচ্ছে, ঠিক আছে। সুমিতকে বলছে তুমি আমাকে ভালোবাসো না? আমি মরে গেলে তুমি থাকতে পারবে? আমাকে তো মেরে ফেলবে এরা, আমাকে তো মেরে ফেলবে, তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? তুমি বন্ধ করতে বলো না, তুমি বন্ধ করতে বলো, আমি তোমাকে আর কিছু বলবো না, তোমার সাথে আমি রাগারাগি করবো না, তোমার সাথে আমি ঝগড়া করবো না, তুমি এটা বন্ধ করতে বলো। তুমি তান্ত্রিক বাবাকে বলো না, সাধু বাবাকে বলো এটা যেন বন্ধ করে দেয়, আমি পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। কন্টিনিউয়াসলি এই একই কথা, একই বুলি ও আওড়ে যাচ্ছে। আর মাঝে মাঝে ভীষণ রেগে যাচ্ছে, রেগে গিয়ে তান্ত্রিককে বলছে বন্ধ কর, তুই বন্ধ করবি কিনা বল, হোমটা বন্ধ কর, যজ্ঞটা বন্ধ কর, আমি কিন্তু মেরে ফেলবো একে। ও নিজেই নিজেকে বলছে যে আমি কিন্তু মেরে ফেলবো একে, আমার হাত থেকে এই মেয়েটাকে কেউ বাঁচাতে পারবে না, নিজের মুখেই কথাগুলো বলছে। তখন ওই তান্ত্রিক বলছে যে ঠিক আছে আমি বন্ধ করে দেবো, তুই আগে এখানে বস, আমার তোর সাথে কিছু কথা আছে। ও রীতিমতো বসে যায়, মানে হাত পা ছড়িয়ে, একটা আলু থালু ভাব, ঠিক আছে। হোমের যে যজ্ঞে আগুন জ্বলছিল সেই দিকে পা ছড়িয়ে ও বসে পড়ে উঠোনের মধ্যে। বলছে তোর নাম কি? বলছে "উম, আমার নাম জেনে তোর কি হবে, তোকে আমি বন্ধ করতে বলেছি, যজ্ঞটা তুই বন্ধ কর।"
বলছে তুই বল না তোর নাম কি। এবারে ওর গলা থেকে, ওই সুমির গলা থেকে 3-4টে আওয়াজ, মানে একসাথে, কি যেন 3-4 জন একসাথে কথা বললে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম ও কথা বলছে, ওর গলা থেকে 3-4টে আওয়াজ একসাথে বেরোচ্ছে, গলার স্বর। কোনটা পুরুষের, কোনটা মহিলার, কোনটা বাচ্চার, কিচ্ছু বোঝা যাচ্ছে না, বাট একসাথে যেন খুব ভারী একটা গলার আওয়াজ, খুব বিকট একটা আওয়াজ। ঠিক আছে, চারিদিকে ওই রাত্রিবেলায় কাক ডাকছে। উম, আর ওরকম, ছেড়ে দিতে বললাম কিন্তু, ছেড়ে দিতে বললাম কিন্তু, ছাড়, আমি কিন্তু মেরে ফেলবো, আমি কিন্তু মেয়েটাকে মেরে ফেলবো, এরকম বলে যাচ্ছে। বলার পরে যখন আর কি মানে পিক লেভেল আর কি, হোমের যখন ব্রহ্ম মুহূর্ত বলে না, এক একটা পুজোর এক একটা ব্রহ্ম মুহূর্ত থাকে। ওই আমি যদি খুব ভুল না করি, 2:30 থেকে 3:30, ওই 1 ঘন্টা ব্রহ্ম মুহূর্ত বলে, কি 4টে অবধি। ঠিক আছে, ওই দুটো নাগাদ, 2:15, 2:10-15 নাগাদ আর কি, যখন পিক লেভেলের দিকে যাচ্ছে হোম যজ্ঞটা, তখন ওরা আর কি বলে, মানে ওরা বলতে সুমির গলার আওয়াজ যারা ছিল আর কি, তারা বলে যে কি কি জানতে চাস তুই বল। তখন তান্ত্রিক বলে যে তোরা কজন আছিস, কেন এই মেয়েটাকে ধরেছিস, কে পাঠিয়েছে তোদের। বলছে আমরা কিচ্ছু বলবো না, তো যা করার তুই করে নে, আমরা মেয়েটাকে মেরে শেষ করে শরীরটা নষ্ট করে তারপরে যাব। হুম হুম। তখন তান্ত্রিক বলে যে তোরা কজন আছিস সেটা বল না, তারপর সবটা আমি দেখছি। ওরা বলে আমরা 9 জন আছি। তখন বলছে 9 জন? 9 জন, ঠিক আছে, আমরা 9 জন আছি, আমাদেরকে পাঠানো হয়েছে। তখন বলছে কে পাঠিয়েছে তোদের। বলছে বলবো না, কিছুতেই বলবো না, মেয়েটাকে শেষ করব, ওই একটাই কথা বলে যাচ্ছে, মেয়েটাকে শেষ করব, শরীরটা নষ্ট করব, আমরা শরীরটা নষ্ট করতে এসেছি, শরীরটা নষ্ট করব, দেন চলে যাব, পারলে আচ্ছা। মেরে ফেলে যাব, কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। তো অনেকক্ষণ পরে প্রায় 3টের সময় আর কি ওরা কনফেস করে, মানে নিজেরা স্বীকার করে যে কে পাঠিয়েছে। বলছে আমাদেরকে পাঠানো হয়েছে আর এই মেয়েটাকে শেষ করে দেওয়ার জন্য। তখন তান্ত্রিক বলে যে কে পাঠিয়েছে। বলছে আমাদের গুরুমা পাঠিয়েছে। গুরুমা মানে বুঝতেই পারছো, একজন মহিলা, ঠিক আছে, কোনো সাধিকা, ঠিক আছে, তিনি পাঠিয়েছেন, কোনো মহিলা ওই আর কি সুমির ক্ষতি করার জন্য। 9টা জিন, জিন, ঠিক আছে, ওগুলো জিন ছিল, 9টা জিন ওর ওপরে চালান করেছে। তো তান্ত্রিক বাবা বলে যে কেন, কিসের জন্য চালান করেছে সেই কারণটাও তোরাই বলবি, বল। বলছে সুমির বিয়ে হওয়ার আগে, যখন ও আনম্যারিড ছিল, ভীষণ সুন্দর দেখতে ছিল সুমিকে, ফর্সা গায়ের রং, গোলগাল চেহারা, খুব মিষ্টি দেখতে ছিল। আর ওর রূপের না, মানে ওর যে সুন্দর দেখতে সেটা সবাই জানতো, সবাই ওকে বলতো। তো সেই জন্য ছোট থেকেই ওই জিনিসগুলো শুনতে শুনতে না, ওর মনে একটা ওই ধরনের আহ মানে কি বলবো ভাবনা চলে এসেছিল যে এই গ্রামে আমার থেকে সুন্দর আর কেউ নেই, আমি সব থেকে সুন্দরী। ঠিক আছে, খুব কম বয়স থেকে ছেলেদের প্রপোজ পেত, অনেক ছেলে প্রপোজ করেছে, অনেক ছেলে আর কি মানে কি বলবো কমপ্লিমেন্ট দিয়েছে যে তোমাকে খুব সুন্দর দেখতে, আমি তোমার মতোই বউ চাই একজন, এই ধরনের জিনিসপত্র। ঠিক আছে, ও যখন কলেজে ওঠে, সুমি যখন কলেজে ওঠে, তখন একটা ছেলের সাথে ও রিলেশন হয়। তার আগে বহু ছেলের সাথে রিলেশন হয়েছে, বাট ওই আর কি ফিজিক্যাল ফিজিক্যাল হয়ে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে ওই কলেজে ওঠার সময়, কলেজে যখন ও পড়তো, তখন একটা ছেলের সাথে ওর রিলেশন হয়। তার নাম ছিল হচ্ছে, আমি এটাও নিকনেম ইউজ করছি, স্বয়ং। ঠিক আছে, স্বয়মের সাথে ওর রিলেশন হয়। স্বয়ং প্রচন্ড ভালোবাসতো ওকে, সুমিকে। মানে এতটাই ভালোবাসতো যে কখনো কোনো জিনিসে বাধা দিত না। ঠিক আছে, কোনো সন্দেহ করতো না,
অন্ধের মতো বিশ্বাস করতো আর প্রচন্ড ভালোবাসতো। তো সুমির তো সেই স্বভাবটা তো যায়নি, যতই বুঝতে পারুক যে স্বয়ং ওকে খুব ভালোবাসে বা ও স্বয়ংকে খুব ভালোবাসে, ঠিক আছে, রিলেশনের প্রথম দিকে এই ধরনের চিট বা কিছু করতো না, অন্য কারোর সাথে কথা বলা, অন্য কারোর সাথে দেখা করা, এগুলো জিনিসগুলো করতো না। বাট ওই একটা সময় পর থেকে না, ওর আর ভালো লাগছে না, মানে ওর একজনকে নিয়ে আর পোষাচ্ছে না। ও তখন স্বয়ংকে চিট করতে থাকতো, অন্যান্য ছেলেদের সাথে ফোনে কথা বলতো, ঘুরতে যেত, সিনেমা দেখতে যেত, এমনকি বাড়িতে পর্যন্ত ডাকতো। ঠিক আছে, সুমির বাপের বাড়ি বলতে পারো ভীষণ একজন, মানে কি বলবো, সচ্ছল পরিবার, টাকা পয়সার কোনো অভাব নেই। ঠিক আছে, আহ, ওর বাবা ব্যবসা করতো, টাকা পয়সা ভালোই ছিল। ঠিক আছে, তো ওই টাকা পয়সার দেমাক প্লাস রূপের দেমাক দিয়ে ও সুমি একদম অন্যরকম একটা মানুষ হয়ে গেছিল। ঠিক আছে, সুমি একদিন কি করেছে যে ওর বাবা মা ওদের বাড়িতে যারা আর কি থাকতো, পিসি পিসে মশাই সবাই ওদের একই বাড়িতে থাকতো, ঠাকুমা দাদু ভাই বোন সবাই মিলে সবাই মিলে ঠিক করেছে যে পুজো দিতে যাবে কোন একটা মন্দিরে একটু দূরে। ওদের 4 চাকা গাড়ি ছিল, সেই 4 হুইলার করে ওরা পুজো দিতে যাবে। তো সুমি বলছে যে না, আমি যাবো না পুজো দিতে, আমার শরীর খারাপ হয়েছে, আমার পিরিয়ডস হয়েছে, আর এমনিতেও আমার জ্বর জ্বর লাগছে, আমি পুজো দিতে যাব না, সেই যখন পুজো দিতে পারবো না মন্দিরে গিয়ে আর কি হবে, আমার ভালো লাগছে না, আমার প্রচন্ড পেটে ব্যথা করছে, আমি ঘরেই থাকছি। তখন ওর মা বলে যে ঠিক আছে, ঘরেই থাক, কোথাও যাবি না, আমি স্বয়ংকে বলে দিয়ে যাচ্ছি তোকে যেন একটু দেখে রাখে। যেহেতু দূর বাড়ি থেকে মেনে নিয়েছিল, মানে স্বয়মের বাড়ি থেকেও মেনে নিয়েছিল আর এদিকে সুমির বাড়ি থেকেও মেনে নিয়েছিল। ঠিক আছে, তো সুমির মা স্বয়ংকে ফোন করে বলে যে বাবা এরকম সুমি বাড়িতে একা আছে, ওর শরীরটা ভালো না, তুমি বরং ওকে একটু দেখে রেখো, যদি কিছু অসুবিধা হয় তাহলে একবার এসে ওকে একটু দেখে যেও। ঠিক আছে, আমরা একটু বেরোচ্ছি, তখন বাজে হচ্ছে সকাল 7:30। ঠিক আছে, ওরা সকাল সকাল বেরোয়, বলে যে আমরা এরকম বেরোচ্ছি, তোমার যদি কিছু, ওর যদি কিছু অসুবিধা হয় তোমাকে ফোন করলে তুমি কিন্তু একটু এসো। তখন স্বয়ং বলে যে হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, কোনো অসুবিধা হবে না, তুমি যাও, তোমরা যাও, তোমরা গিয়ে পুজো দিয়ে এসো, আর আমাদের নামে একটু পুজো দিয়ে আসবে, তো আমরা আর কি তোমাকে টাকা দিয়ে দেবো। তো বলে নর্মালি একদম কথা বলে ওরা বেরিয়ে যায়, সুমির মা বেরিয়ে যায়, মা বাবা সবাই আর কি, ফ্যামিলির সবাই বেরিয়ে যায়। সুমি তখন স্বয়ংকে ফোন করে, তারপরে নর্মালি যেটা হয় আর কি, যে আমি বাড়িতে একা আছি, তুমি কি আসবে? তো স্বয়ং এক কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে, তখন বাজে হচ্ছে সকাল 8টা। অত সকালে বলে যে আমি তো এক্ষুনি যেতে পারবো না, আমি একটু বেলার দিকে করে যাচ্ছি। স্বয়ংদেরও নিজেদের একটা মুদিখানার দোকান ছিল। ঠিক আছে, তো তার ওদেরও অবস্থা ভালোই ছিল। তো স্বয়ং কি করে, বলে যে ঠিক আছে আমি 12:30 নাগাদ তোমাদের বাড়িতে যাচ্ছি। তো সুমি এই 8টা থেকে 12:30 অবধি কি করবে ভেবে না পেয়ে ওর কয়েকজন কলেজের মেল ফ্রেন্ডকে, মানে ছেলে বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকে, প্রায় 3টে 4টে ছেলে। ঠিক আছে, বলে যে আয়, সবাই মিলে একটু গল্প করবো, জাস্ট একটু সিনেমা টিনেমা দেখবো, চলে আয় আমার বাড়ি। তো ওই সুমির যে ছেলে বন্ধুরা ছিল কলেজে, তারা চলে আসে সুমির বাড়িতে। আর সেই বয়সটা তো জানোই কি হয়। ঠিক আছে, ওদের মধ্যে মানে 4টে ফিজিক্যাল ছেলে, ইন্টিমেসি। হ্যাঁ একদম একদম, 4টে ছেলে প্লাস সুমি। ঠিক আছে, ফিজিক্যাল ইন্টিমেসি হয়, এবং সেটা বাইরের কেউ না জানুক, সুমি নিজে জানতো। তো বাট এই যে 4টে ছেলে যে ঢুকেছে, এই ঢোকাটা মানে সুমিদের বাড়ির সামনে একটা মুদিখানা দোকান ছিল, সেই দোকানদার দেখেছে। যেহেতু স্বয়ং ওদের বাড়িতে খুব যাতায়াত করতো, খুব নর্মাল ব্যাপার হয়ে গেছিল। ঠিক আছে, তো
সবাই জানতো, পাড়ার সবাই জানতো। আর একটা জিনিস জানো তো, যে গ্রামে কিছু একটা হলে সেটা ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে, এর মুখে তার মুখে বলতে বলতে পুরো সারা গ্রাম জেনে যায়। তো সবাই পুরো গ্রামই জানতো যে সুমির সাথে স্বয়মের বিয়ে হবে। স্বয়ংকে সবাই খুব ভালোবাসতো, খুব ভালো ছেলে, খুব হাম্বেল ছেলে ছিল। তো যখন 12:30 নাগাদ আহ স্বয়ং আসছে, তার আগে কিন্তু ওই ছেলেগুলো বেরিয়ে যায়। স্বয়মের আসার আগে ছেলেগুলো বেরিয়ে যায়। কিন্তু স্বয়ং যখন বাড়িতে ঢুকছে সুমিদের, তখন ওই উম, দোকানদার কাকু বলছে যে, স্বয়ং বাবা তুমি এখন আসছো? তোমার বন্ধুরা তো অনেকক্ষণ আগে চলে এসছে, সেই 9টার সময় চলে এসছে, তুমি এত দেরি করে আসছো? এবার স্বয়ং ঘাবড়ে যায়, অবাক হয়ে যায় যে আমার বন্ধুরা কোথায় এসছে কাকু। তখন বলছে এই তো সুমির বাড়িতে, সেই 9টার সময় এসছিল তো। আমি ভাবলাম হয়তো তোমার বন্ধুরা হবে, তুমি এত দেরি করে আসছো। তখন বলছে আমার তো কোনো বন্ধুর আসার কথা নয় সুমির বাড়িতে, কে কে এসছে? তখন বলছে তা তো জানি না, তবে আমি দেখেছি যে 4টে ছেলে আহ সুমির বাড়িতে ঢুকেছে, বেরিয়ে গেছে কিনা আমি জানি না। আমি ভাবলাম হয়তো তোমার বন্ধু হবে, ওর মা তো আমাকে বলে গেল যে স্বয়ং আসবে, সেই কারণে আমি ভাবলাম হয়তো তোমাদের নিজেরা বন্ধুরা মিলে আহ, ওদের ওখানে আসছো, একা আছে বলে মেয়েটা। আমি বলছি না, আর তো কারোর আসার কথা না। ও দৌড়ে রীতিমতো ঘরে ঢুকেছে, সুমিদের ঘরে ঢুকেছে। ঘরে এসে দেখছে সুমি বিছানায় শুয়ে আছে, রীতিমতো ঘুমাচ্ছে, ঠিক আছে। আহ জামা কাপড় একটু আলু থালু, মানে একটুখানি অগোছালো হয়ে আছে, চুলটাও অগোছালো, ঠিক আছে। রীতিমতো বিছানায় পড়ে ঘুমাচ্ছে, দরজা সব হাট করে খোলা, ঘরের দরজা খোলা, বাড়ির মেন দরজা খোলা, জানলা খোলা সব। না, জানলাটা বন্ধ ছিল, বাট দরজা সব খোলা, ঠিক আছে। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে সুমিকে দেখে, যে এই সুমি সুমি, কি হয়েছে গো, কারা এসেছিল গো, তুমি এরকম ভাবে অসময় ঘুমাচ্ছ কেন? তখন বলছে না কিছু না, ব্যাস এই এমনি একটুখানি শরীরটা তো ভালো ছিল না, তুমি তো জানোই আমার জ্বর জ্বর এসেছিল, পেটটাও ব্যথা করছিল, তাই শুয়েছিলাম, তাই একটু চোখটা লেগে গেছিল। বলছে তা দরজাগুলো এরকম ভাবে খুলে রেখেছো হাট করে? বলছে না, মা তো বেরিয়েছিল, আমিও একটু বেরিয়েছিলাম, তাই আর তো দিতে ভুলে গেছি। তুমি কখন এলে? তখন বলছে আমি তো অনেকক্ষণ এসছি, মানে স্বয়ং আর কি এমনি সুমিকে বলছে, আমি তো অনেকক্ষণ এসছি, কখন থেকে তোমাকে ডাকছি, কারা সব এসছিল, বললো যে তুমি ভেতরে আছো। এইবারে সুমি অ্যাকচুয়ালি কিন্তু দেখেনি, স্বয়ং কাউকেই দেখেনি, বাট জাস্ট একটা টেস্ট করার জন্য স্বয়ং কথাটা বলে, ঠিক আছে। কারা সব এসছিল, আমাকে বললো তুমি ঘরে আছো, সে কখন থেকে ডাকছি তোমাকে, তুমি এত ঘুমাচ্ছ না, তুমি তো উঠছই না। এইবারে সুমি একটু ভয় পেয়ে যায়। ও ভাবছে হয়তো যে 4টে ছেলে এসছিল, তাদের সাথে স্বয়মের দেখা হয়ে গেছে, স্বয়ংকে তারা হয়তো সবকিছু বলে দিয়েছে, বা স্বয়ং হয়তো সবকিছু জেনে গেছে। সুমি হড়বড় করে খাটের উপর উঠে বসে পড়ে। কারা এসছিল? কই কেউ আসেনি তো। তখন বলছে এসছিল তো, আমাকে দোকানদার কাকুও বললো, আমার আমার সাথে তাতে দেখা হলো, বলছে কি বললো। এইবারে ওরা মানে যে স্বয়ং, সে কনফার্ম হয়ে গেল যে সত্যিকারে কেউ হয়তো এসছিল, ঠিক আছে। মানে যখন আর কি সুমি জিজ্ঞেস করলো যে কি বললো তোমাকে, তো স্বয়ং বলছে কিছু বলেনি, জাস্ট বললো তোমার কলেজের বন্ধু হয় এসছিল, বলছে আর কিছু বলেনি তো, আর কিছু বলেনি তো তোমাকে? তখন স্বয়ং বলছে না, আর তো কিছু বলেনি, কেন, কি হয়েছে? বাট স্বয়ং ওই ঘরে ঢুকে পরিষ্কার বুঝতে পেরেছে যে ওদের মধ্যে কিছু না কিছু একটা হয়েছে। ও সুমি ওই 4টে ছেলের সাথে আহ, মানে কি বলবো ওটাকে, ফিজিক্যালি রিলেশন করেছে। এটা একদম ঘরে ঢুকেই আর কি সুমিকে দেখে পরিষ্কার স্বয়ং বুঝতে পেরে গেছে, ঠিক আছে। আমি ওভার কল আমি ঠিক করে বোঝাতে পারছি না যে সুমি কি অবস্থা অ্যাকচুয়ালি ছিল, ঠিক আছে। জামা কাপড়গুলো একটু এলোফেলো, জাস্ট একটা কোনোভাবে পুড়ে নিয়েছে, অগোছালো, ঠিক আছে। যে চুড়িদার পরেছিল, সেই চুড়িদারের প্যান্টের যে দড়িটা ছিল সেই দড়িটা খোলা, ওড়নাটা সাইডে পড়া, চুড়িদারের পেছনে যে চেনটা, ঠিক আছে, সেই চেনটা খোলা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু না কিছু একটা হয়েছে, ঠিক আছে।
তো স্বয়ং বলে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, বাকিটা তোমার মায়ের সাথে আমি কথা বলে নেব। বলে সোজা সেখান থেকে বেরিয়ে যায়, সুমির ঘর থেকে বেরিয়ে গিয়ে স্বয়ং ওর বাড়িতে গিয়ে জানিয়ে দেয় যে আমি ওই মেয়েকে বিয়ে করব না। অ্যান্ড ওর মাকেও ফোন করে বলে যে আপনারা বেরিয়ে যাওয়ার পরে ও এই করেছে। আমি যখন ওর বাড়িতে গেলাম তখন আমাকে দোকানদার কাকু এই বলল, সুমি নিজেও নিজের মুখেও এইসব কথাগুলো বলেছে, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি ওর সাথে রিলেশনে থাকতে পারছি না বলে স্বয়ং ওর সাথে ব্রেকআপ করে নেয়। বাট স্বয়ং ভীষণ ভালোবাসতো যেহেতু সুমিকে, সেই জন্য তার ওই মানে ভীষণ ডিপ্রেসড হয়ে যায়, কারোর সাথে কথা বলতো না, ঘর থেকে বেরোতো না, ঠিক আছে, স্বয়ং নিজের বাড়িতেই ঘর বন্ধ করে নিজেকে নিজে বসে থাকতো। নিজের বাবা মার সাথেও কথা বলতো না। ওর একটা দিদি ছিল স্বয়মের, সেই দিদির সাথেও কথা বলতো না, মানে একদম একাচোরা হয়ে যায়। এবং এর কিছুদিন পরে, প্রায় ওই 1 মাস পরে, ঘটনা ঘটার 1 মাস পরে স্বয়ং আত্মহত্যা করে। মানে এই চাপটা ওরা আর নিতে পারেনি, এই ধাক্কাটাও আর নিতে পারেনি, ও আত্মহত্যা করে। এবং ওর এই মৃত্যুটা, অস্বাভাবিক মৃত্যুটা, ওর দিদি সবই জানতো, ঠিক আছে, ওর দিদির সাথে সবকিছু শেয়ার করেছিল। ওর দিদি কিছুতেই মেনে নিতে পারেনি। ওর দিদি মানে একদম প্রতিজ্ঞা করে নিয়েছিল ওর ভাইয়ের মৃত্যুর পর যে যার জন্য আমার ভাইয়ের আজকে এই অবস্থা, যার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, আমি তাকে ছাড়বো না। একদম প্রতিজ্ঞা করে নিয়েছিল ওর ভাইয়ের মৃতদেহ ছুঁয়ে, ঠিক আছে। বলতে পারো সেই প্রতিজ্ঞা থেকেই উনি মানে স্বয়মের দিদি একজন তান্ত্রিকের কাছে গিয়ে এই যে দশ মহাবিদ্যা বা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, টুকটাক, এই জিন চালান, প্রেত চালান, এই সব শিক্ষাগুলো নেয়, সাধনা করে, ঠিক আছে। এই শিক্ষাগুলো নিয়ে ও সুমির ওপরে এই 9টা জিন চালান করে। আর ওর দিদি যেহেতু সমস্তটা জানতো যে সুমির অ্যাকচুয়ালি অ্যাডিকশনটা কিসে ছিল, মানে শরীর, ঠিক আছে, ও তো সবসময় একটা ফিজিক্যাল রিলেশনের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে গেছিল, ফিজিক্যালি হওয়ার প্রতি, মানে ওদের ওর শারীরিক চাহিদা এত বেড়ে গেছিল। ও ওর দিদি চেয়েছিল, মানে স্বয়মের দিদি চেয়েছিল যে ওর শরীরটা নষ্ট করতে, ওর শারীরিক চাহিদাটাই একসময় ওর কাল হয়ে দাঁড়াবে। ওর দিদি এইভাবেই সুমিকে শাস্তি দিতে চেয়েছিল। তো স্বয়মের দিদি সেই প্রকারেই আর কি তন্ত্রবিদ্যা যা করার উনি করেন, করে 9টা জিন, 9টা জিন, ঠিক আছে, সুমির উপরে চালান করেন। এই রকম জিনগুলোই চালান করে যারা কিনা শুধুমাত্র শারীরিক সম্পর্ক করতো সুমির সাথে, ঠিক আছে। শুধুমাত্র শরীরটাই ওরা নষ্ট করার জন্য এসেছিল, যেটা ওই জিনগুলো সুমির মুখ দিয়ে যেগুলো বলছিল আর কি। এই পুরো ঘটনাটা যে জিনটা ছিল ওর মধ্যে, সুমির উপরে যে চালান করা হয়েছিল, সেই জিনগুলোই কিন্তু বলে পুরো ঘটনাটা, যে ওর আগের লাইফ, পাস্ট লাইফে কি করেছে না করেছে, কে ওকে পাঠিয়েছে, মানে জিন কারা, মানে জিনগুলোকে কে সুমির ওপরে চালান করেছে, ঠিক আছে। মানে সমস্ত ঘটনাটা কিন্তু ওই সুমির মুখ দিয়ে জিনগুলো বলিয়ে নেয়। অ্যান্ড এটাও বলে যে সব তো জেনে গেলি, এবারে শরীরটা কিভাবে নষ্ট করি সেটা দেখ। তারপরে সুমি ভীষণ চিৎকার করছে, মানে ওর শরীরটা যেন কেউ পুড়িয়ে দিচ্ছে, আগুনে ঝলসে যাচ্ছে ওর শরীরটা, এরম ভাবে চিৎকার করছে, পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে, বাঁচাও সুমিত, বাঁচাও আমাকে, এইভাবে সুমি চিৎকার করছে, ঠিক আছে। তো তান্ত্রিক বাবা বলে ঠিক আছে, ওর কোনো ক্ষতি তোরা করিস না, তোরা তো নিজেরাও মুক্তি পাচ্ছিস না, একেও মুক্তি দে, তোরাও নিজেরা মুক্তি পা, ঠিক আছে, আমি তোদেরকে মুক্তি দেওয়াবো, শুধু বল যে তোদের কি চাই। ওরা বলে যে অনেক এ করার পরে বলে যে আমার এই শরীরটাই চাই, আমরা শরীরটা নষ্ট করব, আর
সাতটা পাঠা, সাতটা পাঠা আমাদের লাগবে। তো যে সাতটা পাঠা খুবই ভাগ্যবশত তান্ত্রিক আর কি সুমিতকে দিয়ে আনিয়েছিল, সেই পাঠাগুলোকে নিয়ে আসে। নিয়ে এসে ওই হোমের যে আগুন জ্বলছিল তার সামনে সাতটা পাঠাকে পরপর দাঁড় করিয়ে দেয়। অ্যান্ড ওরা দেখতে পাচ্ছে যে সুমির শরীর থেকে একটা মানে একটু করে ধোঁয়া বেরোচ্ছে, আর একটা পাঁঠা পড়ে যাচ্ছে, মানে মারা যাচ্ছে। পুরো জাস্ট বলি দিলে যেরকম হয়ে যায় না, ধর থেকে মাথাটা পুরো আলাদা হয়ে যায়, ওরকম একটা একটু করে ধোঁয়া সুমির মুখ থেকে বা নাক থেকে বেরোচ্ছে, আর একটা করে পাঁঠা ওরকম শরীর থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে যাচ্ছে, মানে বলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাতটা এরকম বেরোলো, কিন্তু ছিল নটা। তাহলে আর দুটো কি কি করে যাবে? দেখছে যে ওই ধোঁয়াটা তো বেরোচ্ছে, কিন্তু কিছু চুল, সুমির কিছু চুল একদম কেটে কেটে মাটিতে পড়ে যাচ্ছে, মুঠো মুঠো চুল। ঠিক আছে, সুমি নিজের হাতে আর কি টানছে কিছু, আর কিছু চুল একদম নিজে থেকে কেটে কেটে মাটিতে পড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে বেশ কিছু নখের আঁচড়। তারপরে যখন লাস্ট যে ধোঁয়াটা বেরোলো, সেটা হচ্ছে বেশ কিছু নখের আঁচড় শরীরে সুমির শরীরে দিয়ে তারপরে বেরোলো। মানে যখন লাস্ট বেরোলো তখন ওই অনেক আঁচড় সুমির গায়ে কিন্তু দেখা গেল। অলরেডি তো ছিলই, প্লাস আরো আঁচড় কিন্তু পিঠে, বুকে, পেটে, মুখে, সমস্ত জায়গায় আঁচড়গুলো হয়ে তারপরে সমস্ত যে জিনগুলো ছিল সবগুলো বেরোলো, এবং সুমি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়লো, মানে অজ্ঞান হয়ে গেল। ঠিক আছে, তো তান্ত্রিক যে ছিলেন উনি বুঝতে পারলেন যে যারা ছিল তারা আর কি মুক্তি পেয়েছে, তারা বেরিয়ে গেছে সুমির শরীর থেকে। এবং ওরা বলল, সুমিতকে বলল তান্ত্রিক, যে আর কোনো ভয় নেই, এবারে সুমি সম্পূর্ণ নিরাপদ, বাট ওকে কিন্তু সাবধানে রাখতে হবে। ওরা যেহেতু বলেছে যে শরীরটা নষ্ট করে দেবে, ওর কিন্তু এমন কিছু আফটার এফেক্ট হবে এটার, যেটা কিন্তু আজীবন থেকে যাবে, মানে লাইফ টাইম থেকে যাবে। আর সত্যিই তাই, মানে এই দিনের তো ঘটনা প্রায় হোম টোম যা করার মোটামুটি 4টের মধ্যে কমপ্লিট হলো। কিন্তু তারপর থেকে আর কি সুমিত দেখতে পেল, সুমিত খেয়াল করলো যে সুমির একটা নার্ভের প্রবলেম দেখা দিয়েছে। ঠিক আছে, নার্ভের প্রবলেম বলতে হাত পা কাঁপা, কখনো অবশ হয়ে যাওয়া, কখনো মাথা ঘুরে পড়ে যাওয়া। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখা দিচ্ছে। আর তারপরে ওদের একটা ছোট বাচ্চাও হয়েছে, ছোট একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছিল। কিন্তু তারপরও কিন্তু এই ধরনের জিনিসগুলো ওদের হতো, মানে সুমির আর কি হতো, হাত পা কাঁপা, মাথা ঘোরা, বমি হওয়া। ঠিক আছে, শরীরটা একদম পুরো ভেঙে গেছিল বলতে পারো, প্রচন্ড রোগা হয়ে গেছিল। অত সুন্দর গোলগাল একটা মেয়ে, ঠিক আছে, ফর্সা টুকটুকে, চোখের নিচে কালি পড়ে গেছিল, চোখ মুখ শুকিয়ে গেছিল। ঠিক আছে, গলার যে কলার বোন হয় সেই সমস্তগুলো পুরো বেরিয়ে গেছিল, বীভৎস দেখতে হয়ে গেছিল। মানে রূপ বলতে আর কিছুই ছিল না, শরীর বলতে আর কিছু ছিল না, পুরো ভেঙে গেছিল, নষ্ট হয়ে গেছিল সমস্ত কিছু, চুল টুল উঠে একাকার একটা অবস্থা। মানে আফটার এফেক্টটাও খুব ভয়ঙ্কর হয়েছিল আর কি। সুমি নিজে যখন আয়নার সামনে দাঁড়াতো তখন কি বলবো, মানে কেঁদে ফেলতো আর কি, নিজেই নিজেকে দেখে চিনতে পারতো না, এতটাই ভয়ঙ্কর আফটার এফেক্টটা। এক্স্যাক্টলি। সেটাই, মানে এতটাই আর কি প্যাথেটিক ওর জন্য ছিল। ও বুঝতে পেরেছিল যে ওর পাপের শাস্তিই ও পেল, বাট তখন তো আর কিছু করার ছিল না। ও যা শাস্তি পাওয়ার, মানে বীভৎস প্রচন্ড কঠোর শাস্তি আর কি ও পেয়ে গেছে, যেটার জন্য ওর আর কি অহংকার ছিল, রূপ, শরীর, সেটাই আর থাকলো না।
কেমন লাগলো আজকের এই ঘটনাটা? আজকের এই ঘটনাটা না মানে আমাকে একটা উইয়ার্ড এফেক্ট দিয়েছে। এমন ঘটনা সত্যিই খুব রেয়ার। আজকের এই এপিসোড কোথা থেকে শুনলেন সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। যদি কোনো স্পিরিচুয়াল হেল্প চান, ঘটনা শেয়ার করতে চান, তন্ত্র রিলেটেড হেল্প চান, অথবা আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে